এখন যার ঘটনা শেয়ার করব ওনার নাম নূর মোহাম্মদ ইসলাম শাকিল। আর উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এটি ওনার এক চাচাতো বোনের হাজবেন্ডের সাথে ঘটেছিল, এবং শুধু তার সাথে না, আরও দুই ভাইয়ের সাথে, মানে তারই দুই ভাইয়ের সাথে ঘটেছিল। তো সময়টা 2001 সাল এবং শীতকাল। ওনারা তো তিন ভাই। সবার বড় ভাইয়ের নাম হলো রফিকুল ইসলাম, মেজো ভাইয়ের নাম হচ্ছে শফিকুল ইসলাম, আর যিনি ছোট তার নাম হচ্ছে জুয়েল আহমেদ। এই জুয়েল আহমেদই ঘটনাটি বর্ণনা করেছেন আর কি। আর ওনাদের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ধিতপুর ইউনিয়নের শান্তিগঞ্জ গ্রামে। ওনাদের আর্থিক অবস্থা আসলে খুব একটা ভালো ছিল না। তিন ভাই মিলে প্রতিদিন রাতের বেলা মাছ ধরতে বের হতেন। আর ওনাদের মাছ ধরার পদ্ধতিটা একটু আগে বলে নেই। ওনারা 1 হাত পরিমাণ বাঁশের কঞ্চির সাথে 2 হাত পরিমাণ সুতা দিয়ে বড়শি তৈরি করতেন। তিন ভাইয়ের প্রায় 300 বড়শি ছিল। এই 300 বড়শি নিয়ে ওনারা চলে যেতেন বিলে। সবগুলো বড়শিতে টোপ লাগিয়ে পুরো বিল জুড়ে ফেলতেন। আর ওই পুরো বিল জুড়ে কঞ্চিগুলো ফেলে পাড়ের মাটিতে গেঁথে রাখতেন। 2 ঘন্টা পর পর তিনজন তিন দিক থেকে বড়শিগুলো তুলে দেখতেন যে মাছ ধরা পড়েছে কিনা। কয়েকটি ধরা পড়তো, আবার কয়েকটিতে টোপ খেয়ে চলে যেত মাছ। আবার নতুন করে টোপ লাগিয়ে আসতেন, আবার 2 ঘন্টা পরে গিয়ে দেখতেন। এভাবেই সারা রাত ওনারা মাছ ধরতেন। যেই বিলটাতে ওনারা মাছ ধরতেন সেই বিলের নাম হচ্ছে ফরির বিল। এটি ভালুকা থানা আর গফরগাঁ থানার শেষ সীমানায়। তো ঘটনা যেদিন ঘটে সেদিন সন্ধ্যার দিকে তিন ভাই বড়শি এবং প্রয়োজনীয় জিনিস নিয়ে ওনারা বের হয়েছেন। যথারীতি বিলের কাছে গিয়ে সবগুলো বড়শির টোপ লাগিয়ে বিলে ফেলেছেন। তারপর রাত 8টার দিকে একবার গিয়ে চেক করেছেন, মোটামুটি মাছ পেয়েছেন। আবার কিছু কিছু তো টোপ খেয়ে চলে গেছে, ওগুলোতে আবার টোপ লাগানো হয়েছে। মাছ যেগুলোতে ধরা পড়েছে মাছ খুলে আবার সেখানে টোপ লাগিয়ে চলে এসেছেন। এক জায়গা হয়ে আবার তিন ভাই গল্প করছেন। আবার রাত 10টার দিকে ওনারা বড়শি চেক করার জন্য তিনজন তিন দিকে চলে যান। যেহেতু 300 বড়শি, সুতরাং বুঝতেই পারছেন অনেক সময় নিয়ে যেতে হবে। আর 300 বড়শি ফেলেছেন মানে বিলটাও কিন্তু বেশ বড়ই বলা চলে। তো এই যে জুয়েল আহমেদ, উনি যখন 20 থেকে 25টা বড়শি চেক করে সামনের দিকে যাচ্ছেন তখন কিন্তু ওনার আর এক ভাইয়ের থেকে মোটামুটি বেশ খানিকটা দূরে চলে এসেছেন। তো আরেকটা বড়শি তুলে যখন অন্য আরেকটা বড়শির কাছে যাওয়ার জন্য সামনে এগোবেন তখনই সামনে তাকিয়ে উনি থমকে যান। মোটামুটি ভালোই কুয়াশা থাকলেও চাঁদের আলো ছিল বেশ। চাঁদের আলোতে উনি দেখতে পান 4 থেকে 5 হাত সামনে একটা লাশ দাঁড়িয়ে আছে। সাধারণত লাশ যেভাবে মাথা এবং পায়ের দিকে গিট দেয়া থাকে কাফনে মোড়ানো অবস্থায়, সেভাবেই আছে। এটা দেখে তো এই জুয়েল আহমেদ প্রচন্ড ভয় পেয়েছেন। ভয় পাওয়াটাই স্বাভাবিক। উনি যে ওনার ভাইকে ডাক দিবেন সেই শক্তি উনি হারিয়ে ফেলেছেন। উনি ওখান থেকে 1 ইঞ্চিও নড়তে পারছিলেন না। হঠাৎ করে ওনার ঘাড়ের কাছে ঠান্ডা একটা হাতের ছোঁয়া অনুভব করেন। এরপর ওনার কিছু মনে নাই। এরপরের ঘটনা ওনার মেজো ভাইয়ের কাছ থেকে শুনেছিলেন। ওনার মেজো ভাইয়ের নাম হলো শফিকুল ইসলাম, তার কাছ থেকে শুনেছেন আর কি। তো ওনার যে মেজো ভাই শফিকুল ইসলাম, উনি আবার ওনার থেকে আরেকটু দূরে চলে গিয়েছেন আর কি ওই যে বড়শিগুলো দেখার জন্য। উনিও ওরকম আর একটা লাশ দেখতে পেয়েছিলেন। তো ওনার কাছে আবার ম্যাচ এবং সিগারেট ছিল। ওনার সিগারেট খাওয়ার অভ্যাস ছিল। উনি সাথে সাথে এই সিগারেট ধরিয়ে ফেলেছেন। এরপর দেখেন ওই অবয়বটা ভ্যানিশ হয়ে গিয়েছে। তখন এই শফিকুল ইসলামের মাথায় আসে, আরে আমার অন্য 2 ভাই তো ওরাও তো বড়শি নিয়ে বড়শিগুলো চেক করতে গেছে, তো ওদের সাথেও তো একই বিপদ হতে পারে। কাছাকাছি ছিল হলো জুয়েল আহমেদ। তো উনি কি করেছেন, দ্রুত ওই জুয়েল আহমেদের দিকে যাওয়া শুরু করেছেন, মানে ওনার ছোট ভাইয়ের দিকে। উনি কিন্তু ওইখান থেকে জুয়েল আহমেদের নাম ধরে ডাকছিলেন। কুয়াশার কারণে তো দূর থেকে কিছু দেখা যাচ্ছিল না। আর নাম ধরে ডেকে যখন সারা শব্দ পাচ্ছিলেন না, তখন ওনার মনের মধ্যে আরো এই বিষয়টা দৃঢ় হয়ে যায়, ধারণাটা যে নিশ্চয়ই ও কোনো বিপদে পড়েছে, মানে জুয়েল কোনো বিপদে পড়েছে। উনি তো ওই দিকে দৌড় দিয়েছেন। তো উনি যখন দৌড় দিয়েছেন, যখন কাছাকাছি এসেছেন, তখন দূর থেকে মানে কুয়াশা যখন একটু স্পষ্ট হয়েছে, কুয়াশা কাটিয়ে যখন আরো সামনে এগিয়েছেন,
তখন দেখতে পান এই জুয়েল আহমেদের সামনে এরকম একটা অবয়ব দাঁড়িয়ে আছে, এই যে কাফনে মোড়ানো একটা অবয়ব। তখন উনি বুঝতে পারেন যে মাত্র যে অবয়বটা উনি ওখানে দেখেছিলেন, সিগারেট ধরানোর পরে অবয়বটা ভ্যানিশ হয়ে গিয়েছিল, এটাই নিশ্চয়ই এই জুয়েলের সামনে চলে এসেছে। উনি ওটা দেখেই মূলত পেছন থেকে এই জুয়েলের কাঁধে হাত দিয়েছেন। আর এই যে জুয়েল, উনি তো ভয় পেয়ে ওখানে সেন্সলেস হয়ে গেছেন। তখন উনি তো চিন্তা করেছেন এখন ভাইরে নিয়ে কি করি। আর ওইদিকে ওই যে অবয়বটা, ওই অবয়বটা কিন্তু এখান থেকে ভ্যানিশ হয়ে যায়। তখন মোটামুটি মিনিট খানেকের মধ্যে ওনার বড় ভাই দৌড়াতে দৌড়াতে এসেছেন। বড় ভাই যখন দৌড়াতে দৌড়াতে এসেছেন তখন শফিকুল ইসলাম বুঝতে পেরেছেন নিশ্চয়ই এই একই ঘটনা এই বড় ভাইয়ের সাথেও ঘটেছে, মানে একই ঘটনা তিনজনের সাথে ঘটেছে। এখন কি করা যাবে, ঘটনা তো ঘটে গেছে, এখন বসছি এখানে থাক। এই যে জুয়েল ভাই যিনি, উনি তো অজ্ঞান হয়ে গেছেন, ওকে তো বাড়িতে নিয়ে যেতে হবে। ওনারা দুজনে তাকে উঁচু করে, এক ভাই ওই জুয়েল আহমেদের একটা হাত ওনার কাঁধে নিয়েছেন, আর এক ভাই আর একটা হাত ওনার কাঁধে নিয়েছেন, এইভাবে আস্তে আস্তে তাকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। তখন মোটামুটি বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে আছেন। হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনতে পান ওনারা দুজন। আর জুয়েল আহমেদের তো সেন্স নাই, উনি তো অজ্ঞান হয়ে আছেন। তখন এই দুই ভাই হঠাৎ করে কুয়াশার আড়ালে সাদা কিছু দেখতে পান। চোখের সামনে থেকে যখন কুয়াশা কিছুটা সরে যায় তখন দেখতে পান ওই যে ওই লাশটা সামনে দাঁড়িয়ে আছে। এইবার সেটা কথা বলে ওঠে এবং বলে, কিরে, পালিয়ে কোথায় যাবি? রোজ রোজ তোরা তিন ভাই এসে ডিস্টার্ব করিস, তোদেরকে কিছু বলি না, আজকে তোদেরকে উচিত শিক্ষা দেব। এই বলে ওই অবয়বটা আস্তে আস্তে শূন্যে উঠতে থাকে এবং হাওয়ায় ভাসতে ভাসতে এই যে বড় ভাই যিনি রফিকুল ইসলাম, ওনার গলা চেপে ধরে। আর গলা যখন চেপে ধরেছে তখন এই যে যিনি জুয়েল আহমেদ, উনি মাটিতে পড়ে গেছে, কিন্তু অজ্ঞান অবস্থায় ছিলেন। আর উনি তো দুই ভাইয়ের উপর ভর করে দাঁড়িয়েছিলেন, ওনার তো সেন্স নাই, উনি তো মাটিতে পড়ে গেছেন। আর এই যে আর একটা ভাই, মেজ ভাই, উনি দেখেছেন যে তার ভাই বিপদে পড়েছে, কিসের কি ভূত প্রেত জিন, ভাইকে বাঁচাতে হবে। উনি গিয়ে ওই অবয়বটার উপর ঝাঁপিয়ে পড়েছে। যখন ঝাঁপিয়ে পড়েছে তখন মনে হলো ওটা একটা বাতাসের মতো, ওটা আসলে ওরকম কোনো মানে সলিড কোনো জিনিস না, বা নিরেট কোনো জিনিস না, বাতাসের মতো। এখন এই দুই ভাইয়ের সাথে ওই অবয়বের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। মোটামুটি মিনিট দশেকের মতো ধস্তাধস্তি হয়েছে। এরপর ওই অবয়বটা বলে, শোন, আজকের মতো ছেড়ে দিয়ে যাচ্ছি, কোনো ক্ষতি করলাম না, কিন্তু কথাটা মনে রাখিস, এভাবে প্রতিদিন বিরক্ত করতে আসবি না, এরপরে ধরলে কিন্তু সবগুলোকে মেরে ফেলবো, আজকের মতো শুধু ভয় দেখিয়ে চলে গেলাম। এরপরে ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। তো তখন ওই বড় ভাই, উনি তো প্রচন্ড ভয়, পেছনের গলা চেপে ধরেছে। যাই হোক, ভয় পেলে এখন বাড়িতে তো আসতে হবে। আবারও ওনাদের ছোট ভাই যে জুয়েল আহমেদ, ওনাকে ধরে বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর সকালবেলা জুয়েল আহমেদ সুস্থ, তারপর মেজ ভাই যিনি শফিকুল ইসলাম, ওনার কোনো সমস্যা হয় না, কিন্তু যে বড় ভাই যিনি, উনি প্রচন্ড অসুস্থ হয়ে যান। উনি একদম শুকিয়ে যেতে থাকেন, জ্বর আর ভালো হয় না। এই কয়েকদিনের মধ্যে বেশ হুজুর কবিরাজ দেখানো হলো, কোনো কাজে আসে না। এইভাবে 10 দিন, 11 দিন, 12তম দিনে হঠাৎ করে নাকি বাড়িতে এক পাগল আসে, মানে উস্কো খুস্কো অবস্থা, পুরো দুস্তুর পাগল। এসে ওনার আম্মার কাছে বলে, কিরে, তোর বড় ছেলেকে কেউ সুস্থ করতে পারে নাই নাকি? এই কথা শুনে ওনার আম্মা তো অবাক, পাগল কিভাবে জানলো? আর চিন্তা করেন যে গ্রামের কারো কাছে হয়তো শুনেছে এই পাগলটা। তখন পাগল বলে, এই কয়েকটা মুরগির বাচ্চা দে, তোর ছেলেকে সুস্থ করে দেবো ইনশাল্লাহ। তো ওনার আম্মা ভেবেছে কত বড় বড় হুজুর কবিরাজ ভালো করতে পারলো না, করতে এখন পাগল আসছে, সে নাকি ভালো করবে। কিন্তু নিজের ছেলের ভালো করার জন্য অনেক টাকা পয়সা তো ইতিমধ্যে এই কয়েকদিনে খরচ করে ফেলেছে, কয়েকটি মুরগির বাচ্চা গেলে যাক না। তখন ওনার আম্মা বলে, আচ্ছা, আপনি ভালো করতে পারলে আপনাকে 4টা মুরগির বাচ্চা দেব। তারপর পাগল ঝাড়ফুঁক শুরু করে দেন ওনার বড় ভাই এই রফিকুল ইসলামকে। তারপর এক গ্লাস পানি আনতে বলেন, সেগুলো পরে ফু দিয়ে বলেন এবং বলে দেন যে 3 দিন এগুলো দিয়ে গোসল করাবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এরপর ওই পাগল মুরগির বাচ্চা নিয়ে চলে যায়। সত্যি আস্তে আস্তে ওনার বড় ভাই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এরপর থেকে 3 ভাইয়ের আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয়নি। এই 3 জনই এখন পর্যন্ত জীবিত আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন।
এটাই আমাদেরকে জানিয়েছেন নূর মোহাম্মদ ইসলাম শাকিল ভাই। আর ওই যে পাগল কোত্থেকে এসেছিলেন, বিভিন্ন ঘটনা আমরা এরকম পাই যখন কোনোভাবে সুস্থ হয় না। অনেক সময় কোনো হুজুর আসেন, ফকির আসেন, পাগল আসেন, এটা হয়তো আল্লাহই পাঠান। ওনারা মানুষও হতে পারেন, জিনও হতে পারেন, তো এটা বিভিন্ন কিছুই হতে পারে। এরকম অনেক ঘটনা আমি দেখেছি যে, এবং এগুলো সত্য ঘটনা, যে হঠাৎ করে এরকম চলে আসে। এটা আল্লাহ তালাই পাঠাইতেন, আমার কাছে মনে হয় আল্লাহ তালা হয়তো বা কোনো ফেরেস্তাই পাঠান, বা কোনো ভালো জিনই, মানে কোনো জিন আসতে পারে এই বিষয়টা সমাধান করার জন্য। কারণ অনেক ভালো জিন তো আমাদের বাড়ির আশেপাশে থাকে, যখন তারা দেখে যে কোনোভাবেই সুস্থ হচ্ছে না, তাদের মনে আল্লাহ দয়া সৃষ্টি করে দেন, তারাও এসে অনেক সময় এরকম ছাড়ফুঁক করে, কারণ ওরা তো এই ট্রিটমেন্টগুলো ভালো জানে আমাদের থেকে। এরকমও হতে পারে, এগুলো অনেক সময়ই হয়। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বিপদে ফেলেন বলতে আল্লাহর ইচ্ছাই সব কিছু হয়। আমাদের তকদিরের ভালো মন্দ সব কিছু আল্লাহর ইচ্ছাতেই হয়। আর যদি আমাদেরকে কেউ কোনো ক্ষতি করেও থাকে, আল্লাহ ইচ্ছা করেছেন বলেই তিনি ক্ষতি করতে পেরেছেন। আল্লাহ যখন আর ইচ্ছা করবেন না, এই ক্ষতির প্রভাবটাও ইনশাল্লাহ থাকবে না। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর কেউ জাদুগ্রস্ত হলে অবশ্যই রুকিয়া করতে হবে, কিন্তু রুকিয়া করতে গিয়ে এবং জাদু থেকে মুক্ত হওয়ার জন্য আমরা এমন কিছু শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই যেটা আসলে আমাদের পরকালকে ধ্বংস করে দেয়। এই জন্য এই বিষয়টাও যেন আমরা মাথায় রাখি, প্রিয় লিসেনার্স। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা চলে যাব আমাদের 93 নং এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ আপনাদের সবার সাথে আছি। কিন্তু ছোটবেলার কিছু ঘটনার সাথে এই ঘটনার অনেক কিছু সম্পৃক্ত। আমি লোকাল বাসে মোহাম্মদপুরের টাউন হলের কাছেই বাসায় কখন ফিরব সেটার ক্ষণ গুনছিলাম। বাস খুব ধীর গতিতে এগোচ্ছে, অসহ্য গরমে বিরক্ত লাগছিল বেশ। আর এদিকে হেলপার একের পর এক যাত্রী তুলেই যাচ্ছে। বাসের ভেতরে গাদাগাদি করছে মানুষ, সামনে পেছনে থেকে বহু মানুষের চেঁচামেচি। আমার বিরক্তির মাত্রা তখন চরমে পৌঁছালো। টপ টপ করে ঘাম ঝরছে। হঠাৎই এই গরমের মাঝে এক শীতল অনুভূতির আবির্ভাব হলো। আমি জানালা হতে চোখ সরিয়ে সামনে তাকাতেই দেখলাম সাদা পাঞ্জাবি পরিহিত দাড়ি টুপিওয়ালা এক লোক বাসে উঠল। উঠেই সোজা আমার দিকে তাকিয়ে সমান এগুতে লাগলো। আমি বুঝলাম লোকটা বোধহয় আমার পাশের ফাঁকা সিটটাতেই বসবেন। আমি তাই উঠে দাঁড়িয়ে তাকে বসতে দিলাম। লোকটার বয়স 50 কি 55-র মধ্যে হবে হয়তোবা। কিছুক্ষণ যেতেই ওনার সাথে আমার কথা শুরু হলো। কিছু কথার মাঝে উনি জিজ্ঞেস করলো, আপনার এই পরিবর্তনের কারণ কি? বয়স তো খুব বেশি না, আমার ছেলের বয়সী হবেন। আমি বললাম, কি এই যে দাড়ি টুপি? লোকটা সম্মতিসূচক মাথা নাড়ালেন। আমি খানিকটা হেসে দিয়ে বললাম, ইবাদত যখন করতেই হবে, সুন্নত যখন মানতেই হবে, তখন সেসব শেষ বয়সের জন্য জমিয়ে রেখে লাভ কি? যখন থেকে বুঝ হয় তখন থেকেই মেনটেন করা উচিত। কয়েক বছর আগে আমার সেই বুঝ হয়েছে, কিন্তু এখনো পরিপূর্ণভাবে সব মেনে চলতে পারছি না, চেষ্টা করছি। লোকটা জিজ্ঞেস করলেন, আমি কি কখনো চিল্লাই গেছি কিনা? একটু ইতস্তত হয়েই বললাম, না, আসলে কখনো যাওয়ার স্কোপ হয়নি। আগে যখন অফুরন্ত ছিল সময়, তখন এসবের প্রয়োজনীয়তা বুঝতাম না, কিন্তু এখন অনেক চেষ্টা করেও সময় বের করতে পারি না। তবে চিল্লায় যাওয়ার ইচ্ছা আমার এখনো আছে। লোকটার এরপর আমাকে একটা ঠিকানা দিলেন, একটা মসজিদের ঠিকানা। মসজিদটা মিরপুর 6 বা আশেপাশের একটি মসজিদ। সেখানে একটি নির্দিষ্ট দিনে যাওয়ার আমন্ত্রণ করলো, তবে অনেকটা আদেশের ভঙ্গিমায় বললেন কথাটা। সাথে ওনার কন্ট্যাক্ট নাম্বার আমাকে দিয়ে গেলেন, অনেকটা জোর করেই। এর পরপরই তিনি দেরি না করে বাস থেকে নেমে পড়লেন। সর্বোচ্চ 10 মিনিটের মতো ছিলেন। পেশায় তিনি একজন শিক্ষক, ঢাকার একটি স্বনামধন্য কলেজের অধ্যক্ষ। কিন্তু এত অল্প সময়ে ওনার সাথে কথা বলে আমার কেমন যেন অদ্ভুত লাগছিল। হুটহাট একটা মসজিদে যাওয়ার জন্য বললেন, বলেই নাম্বারটা দিয়ে আবার নেমে গেলেন। বিষয়গুলো কেমন যেন সন্দেহজনক। লোকটার অন্য কোনো ইন্টেনশন আছে কিনা কে জানে। সেদিন রাতে বেশ খানিকক্ষণ এই বিষয়গুলো ভাবলাম।
ঠিক করলাম ওই লোকের দেয়া ওই অ্যাড্রেসে যাব। যা হবার হবে, আল্লাহ ভরসা। এরপর কয়েকদিন পর গেলাম ওই মসজিদে। একটু দুশ্চিন্তা হচ্ছিল। অতঃপর আসরের নামাজ সেখানে পড়ে বসে রইলাম। বলার মতন কিছুই হলো না। ওই লোকটাকে মসজিদে কোথাও পেলাম না। মাগরিব পর্যন্ত অপেক্ষা করলাম। মাগরিব পরে কিছু দোয়া আজকার করছিলাম, ভাবছিলাম একটু পরে এখান থেকে বেরিয়ে পড়ব। এরপরে ইমাম সাহেব বললেন, কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটা আলোচনা হবে দিন সম্পর্কিত। যাদের সময় হয় তারা যেন আলোচনায় শরিক হয়। তো আমি ভাবলাম এসেই যখন পড়েছি আর কবে না কবে এই মসজিদে আসব, যাই আলোচনাটা শুনেই এরপর বেরোব। দিনের পথে সময় বের করলে কোনো ক্ষতি নেই। আলোচনা শেষে উঠতে যাব, ঠিক তখন একজন বয়স্ক লোক আমাকে হাতের ইশারায় বসতে বললেন। আমি একটু অবাক হয়ে যাই। এই লোকটা আলোচনাকালীন অনেকক্ষণ ধরে আমার দিকে বারবার তাকাচ্ছিলেন। একে একে সকলে উঠে চলে গেলেন। আমি ভাবছিলাম ঘটনা কি, আমাকে যেতে দিচ্ছেন না কেন। এরপর ওই বয়স্ক লোকটা আর ইমাম সাহেব দেখলাম ফিস করে কি যেন বলছে। ওনাদের কথার বলা ধরন দেখে বুঝতে পারছিলাম তাদের কথা যেন আমি শুনতে না পাই। ইমাম সাহেবকে দেখলাম একজনকে ডেকে বললেন উপরে চেয়ার নিয়ে যেতে। এদিকে বয়স্ক লোকটা আমার কাঁধে হাত রেখে বললেন, আসেন কিছু নাস্তা করে নেই। আমি কয়েকবার না করলাম যে আমাকে যেতে হবে, কিন্তু খুব একটা লাভ হলো না। 3-4 পদের ফল, মিষ্টি, কেক দিলেন আমাকে। ওনারাও খাবারের শরিক হলেন। এদিকে আমার ভালোই টেনশন হচ্ছে, কি হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। খাওয়া শেষে ইমাম সাহেব আমাকে বললেন, আপনার খুব বেশি ব্যস্ততা না থাকলে আমাদেরকে একটু সময় দিন, শায়েক আপনার সাথে একটু কথা বলবে। শায়েক বলতে ইমাম সাহেব ওই বয়স্ক লোকটাকে মিন করেছে। আমিও বললাম, তালে বললাম যে কি বলবেন। এরপর ওনারা মসজিদের সিঁড়িতে আমাকে নিয়ে গেলেন। বুঝলাম ওনারা ছাদে নিয়ে যাচ্ছেন আমাকে। এবার আমি আরও বেশ দুশ্চিন্তায় পড়ে গেলাম। কোন ঝামেলায় পড়লাম আল্লাহই ভালো জানেন। ছাদে আমি, ইমাম সাহেব ও শাহেক, এই 3 জন, কেউ কোনো কথা বলছে না। মিনিট খানেক হয়ে গেল। এবার আমি একটু বিরক্ত হয়েই বললাম, আপনাদের আসলে উদ্দেশ্য কি বলেন তো? সাহেব আমাকে বলল, আপনি কি এখনো বুঝতে পারছেন না? আমি অবাক হয়ে গেলাম, কি বুঝবো? ইমাম সাহেবকে দেখলাম বিচলিত হয়ে গেছেন। উনি বললেন, ভাই আপনি শামস না? আমি অবাক। হ্যাঁ, আপনি আমার নাম জানলেন কিভাবে? আপনি আমাদের শায়েককে তা জানেন না? ইমাম সাহেব কেন যেন উত্তেজিত হয়ে গেলেন। আপনি আমার শায়েককে জানেন না? শায়েক ওনাকে ঠান্ডা হতে বললেন। শায়েক আমার দিকে তাকিয়ে বললেন, মাহেরজানকে চিনেন আপনি? না তো, কেউ নেই। আমি তো কোনোদিন এই নামের কাউকে চিনি নেই বা পরিচয় নাই। শায়েককে দেখলাম কিছুক্ষণ চুপ করে থাকতে। হঠাৎ ওনার ডান হাত আমার সামনে দিয়ে বললেন, এটা নেন, একটা সাদা খাম, ভেতরে কিছু আছে, কারণ খামটা খানিকটা ফুলে আছে। শায়েক বললেন, আপনি আমার একটা উপকার করে দেন। আমি বেশ অসুস্থ। আমার একজন ভাই আছেন যিনি জীবনের সব থেকে কঠিন সময় পার করছেন। আপনি ওনার কাছে এই খামটা পৌঁছে দিয়ে কাল এশার পর এখানে চলে আসবেন। উপকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এরপর উনি একটা ঠিকানা দিল। সেই ঠিকানায় গিয়ে আমি একজন ব্যক্তির কাছে গেলাম। এই খামটা দিয়ে আসতে হবে। আমি জানতে চাইলাম এখানে কি আছে তিনি। তারা বললেন, আল্লাহর কালাম। ওই লোক নাকি ভীষণ অসুস্থ, শীঘ্র চিকিৎসা না করলে বাঁচানো যাবে না। তাই আমি ভাবলাম এই ছোট্ট উপকারটা তো করাই যায়। যতটুকু বুঝলাম সম্ভবত ইমাম সাহেব আর শায়েক রাকিব আর রুকাইয়ার সাথে সম্পৃক্ত। মনে বহু সংশয় আর প্রশ্ন নিয়ে সেখান থেকে বেরিয়ে আসলাম। বাসার একদম কাছে আসতে একটু দাঁড়িয়ে যাই। বাসার পাশ দিয়ে যাওয়া সরু গলিতে আমি। বাসার ঠিক পেছনের 3 থেকে 4 ফুটের প্রশস্ত একটা চিপা, ময়লার মধ্যে ঘুটঘুটে অন্ধকার একটা অবয়ব আমাকে দেখে চমকে যায়, আটকে যায়। কেমন একটা বড় হনুমানের মতো বসে আছে, কালো কুচকুচে একটা এন্টিটি। খিক করে হাসছে আমার দিকে ফিরে। মুখের লম্বা লম্বা দাঁত, একেবারে মাড়ির মাংস সব দেখা যাচ্ছে। রাত কিন্তু তখন খুব বেশি না, 10:30টার কাছাকাছি। আশপাশ দিয়ে মানুষও যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে কেউই এই দৃশ্যটা দেখছে না। আসতে কেমন একটা ঝাঁঝালো গন্ধ আমার নাকে ভরে গেল।
মুখ ভর্তি থুতু নিয়ে ওইটার দিকে ছুঁড়ে দিয়ে আমি এসে পড়ি। ওটার বিরক্তিকর খিকখিক হাসিটা আমার মেজাজটাকে আরও বিগড়ে দিল। কোন এক ঝামেলায় যে পড়তে যাচ্ছে কে জানে। এই মায়ের জানটাকে, বাসের ওই লোকটাকে কেন আমাকে মসজিদে যেতে বলল? ইমাম সাহেব আর তার শায়েখ আসলে উদ্দেশ্য বা কি? কোন বিপদে পড়ব না তো আবার? এত সব চিন্তায় রাতে ঘুমাতে পারিনি। পরদিন দুপুরে সেই ঠিকানায় রওনা দিই। মূলত জায়গাটা অনেকেই চিনবেন। সেখানে একটা নদী আছে, যেই নদীর পাড়েই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। লোকটাকে খুঁজে পেলাম। লোকটার নাম কাশেম, যা একটি ছদ্মনাম। কাশেম ভাইকে দেখেই বোঝা যাচ্ছে ওনার কি করুণ এবং অবস্থা। ওনাকে খামটা দিয়ে বললাম, অমুক মসজিদের ইমাম আর শাহেক আপনাকে এটা দিতে বললেন। এটা শুনে উনি বেশ স্বস্তি বোধ করলেন বোধ হয়। আমাকে বললেন, ভাই, হুজুর আমার আব্বারে অনেক ভালোবাসতো। আব্বা মরার পর অনেকদিন তারে দেখি নাই। মাঝে একবার আসছিল আমার পরা পানি দিতে। আল্লাহর খাস বান্দা উনি। আমি কৌতূহল বশত জিজ্ঞেস করলাম, ওনার এই অবস্থা কিভাবে হলো? মজার বিষয়, এরপরেই ছোট্ট একটা ইন্টারেস্টিং ঘটনা পাই। কাশেম ভাইয়ের ঘটনাটা আমি আমার মতো করে গুছিয়ে বলছি। কাশেম ভাইয়ের বাবা ছিলেন একজন ডুবুরি। আগে বহু মানুষ পানিতে গোসল করতে গিয়ে স্রোতের টানে ডুবে যেত। দেখা যেত 3-4 মাস পর পরই 2-1 করে এরকম পানিতে ডুবত। তো এরকমই একদিন এক মহিলা ও তার বাচ্চা ছেলে নাকি গোসল করছিল। বাচ্চার বয়স নাকি 12-13 হবে। গোসলের এক সময় নাকি বাচ্চাটা ডুব দেওয়ার উপরে ওঠে না। এরপর অনেক চিৎকার চেঁচামেচি চিল্লাপাল্লা করে মানুষ আসলে কাশেম ভাইয়ের বাবা বাচ্চাটাকে উদ্ধার করার জন্য, কাশেমের বাবা উদ্ধার করার জন্য পানিতে ডুব দেয়। কিন্তু মর্মান্তিক বিষয় হলো, বাচ্চাটাকে উদ্ধার করতে পারে নাই। বরং উদ্ধার করতে তো পারেই নাই, বরং কাশেম ভাইয়ের বাবাও নিজে নিখোঁজ হয়ে যায়। এর কয়েকদিন পর বাচ্চাটার দেহাবশেষ খুঁজে পেলেও কাশেম ভাইয়ের বাবার আর কোনো খোঁজ মেলে না। কাশেম ভাই পেশায় একজন জেলে। মূলত নদীর মাছ ধরেই তার পেট চলে। কিন্তু জেলে হলে ওনার মধ্যেও বাবার সেই সাহায্যকারী মনোভাবটা ছিল। ছোট থেকেই নদীর পানিতে ঝাপাঝাপি করে বড় হওয়া কাশেম ভাই যে কারো বিপদে নদীতে ঝাঁপিয়ে পড়তেন, দ্বিতীয়বার আর ভাবতেন না। উনি নাকি ডুবুরির প্রশিক্ষণও নিয়েছিলেন। ওনার ভাষ্যমতে এই নদীতে নাকি প্রতি বছরই কম করে হলেও 2-3 জন মানুষ ডুবে মরে যায়, আর সবাই নাকি এক মায়ের ছেলে। কয়েক বছর আগে নাকি 3-4 জন কলেজের ছাত্র এখানে ঘুরতে আসে। গোসল করতে নদীতে নামে। গোসলের শেষে সব বন্ধু উঠে গেলেও নাকি একজন আর উঠে নাই। সবাই নাকি জিজ্ঞেস করে ওই বন্ধুকে যে ও কেন এখনো উঠছে না। আর ওদের ওই বন্ধু নাকি বলে তাকে কে জানি ধরে রেখেছে, আর একটু পর পর পায়ে টান দিচ্ছে। তো এসব শুনে বাকি বন্ধুরা নাকি পাত্তা না দিয়ে হাসাহাসি করে, আর মনে করে ওদের বন্ধু বোধ হয় ভয় দেখানোর জন্য সব বানিয়ে বলছে। এক পর্যায়ে না, সবাই দেখে ওদের ওই বন্ধু পানিতে একটা ডুব দিল, কিন্তু এরপর আর পানির উপর মাথা তুলে নাই। পরে অনেকক্ষণ হয়ে গেলে ওরা আশেপাশের লোকজনদের ডেকে আনে, আর তখনই কাশেম ভাইকে খবর দেয়া হয়। কাশেম ভাই সহ আরও 2 জন ওই ছেলেটাকে উদ্ধার করতে যায়। অনেক খোঁজাখুঁজির পর কাশেম ভাই নাকি পানির একটা জায়গায় পায়ের নিচে নড়াচড়া খেয়াল করে। পরে কয়েকবার সেই স্থানে ডুব দিয়ে বুঝে যে ছেলেটা ওখানে আছে, যদিও ওখানকার পানি খুবই ঘোলা। পরিষ্কার না দেখা গেলেও কাশেম ভাই নিশ্চিত ছিলেন যে ছেলেটা ওখানেই আছে। কিন্তু যখনই তিনি ছেলেটার কাছ পর্যন্ত পৌঁছাতে যাচ্ছেন, তখনই তার কানে গরম কি জানি ছ্যাঁকা টাইপের লাগছিল। অনেকবার চেষ্টা করেও যখন ছেলেটার এক হাত কোনোভাবে ধরে উঠাতে গেছে, তখনই কাশেম ভাইয়ের পায়ে বেশ শক্ত আর গরম কিছু পেঁচিয়ে ধরে। এক ঝটকা দিয়ে নদীর নিচের দিকে নিতে থাকে। কাশেম ভাই ভয় পেয়ে ছেলেটার হাত ছেড়ে দিয়ে ওনার পায়ে যেটা পেঁচিয়ে ধরে সেটা ছাড়ানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর কোনোভাবে ছাড়িয়ে উনি পানির উপর ওঠেন। একটু জিরিয়ে আবারও সেই স্পটে ডুব দেন। বুঝতে পারেন ছেলেটা এখনও সেখানে আছে, আর কিছুটা নড়াচড়াও করছিল। উনি ওনার যত সাহস আর শক্তি আছে সব দিয়ে ছেলেটার হাতে দড়ি দিয়ে গিট দেন। কিন্তু যেই উপরের দিকে টানতে নেন, তৎক্ষণাৎ তার 2 পা আবারও কিসে যেন পেঁচিয়ে ধরে এবং ধরে ওনাকে নিচের দিকে নিতে থাকে। ওনার কান দিয়ে নাকি গরম ঝলসে যাওয়ার মতো অবস্থা হয়। আর উনি শোনেন কে জানি বলছে, ওকে দিয়ে যা, না হলে আজকে তুইও ফিরতে পারবি না। অনেক স্বাদ করে পাইছি ওরে, নষ্ট করিস না।
এটা শোনা মাত্রই কাশেম ভাই বুঝতে পারে ওই ছেলেকে বাঁচানোর সাধ্য ওনার নাই। এরপর উনি ওনার কোমরের থেকে দড়ি খুলে দিতেই পায়ের যেটা পেঁচিয়েছিল সেটা খুলে যায়। আর সাথে সাথে নাকি আশেপাশের পানির ধাক্কা এত বেড়ে যায় মনে হয় যেন শত শত মাছ এদিক ওদিক ছুটছে। উনি একাই উপরে উঠে আসেন আর সবাইকে মিথ্যা বলেন যে উনি ছেলেটাকে কোথাও পাননি, কিন্তু ওনার সাথেকার ডুবুরিরা বুঝেছিল উনি মিথ্যা বলেছেন। এরপর কাশেম ভাইকে তারা জিজ্ঞাসা করেন পানির নিচে কি হয়েছিল। কাশেম ভাই সব বলেন। ওনাদের এলাকার অনেকেই, এমনকি অনেক বয়োজ্যেষ্ঠ যেসব ডুবুরি আছেন যারা নাকি এই বিষয় সম্পর্কে আগে থেকেই জানতেন। অতীতেও নাকি কিছু ডুবুরিদের সাথে এমন ঘটনা ঘটেছে। আর উনি কয়েকজনের কাছে শোনেন ওনার বাবাকেও নাকি ওই এন্টিটিটাই নিয়ে গেছে। বছরে নাকি অন্তত একটা হলেও মানুষকে ওটা নিয়ে যায়। নদীর নিচে থাকা ওই জিনিসটার খাবারে পরিণত হয় এক মায়ের পুত্র। ওরাই নাকি এই নদী শাসন করে আসছে শত শত বছর ধরে। আর সেটা চাইলে নাকি কেউ আটকাতেও পারে না। আর ওই দিনকার পর থেকেই তো কাশেম ভাই অসুস্থ, রাতে ঘুমাতে পারেন না। ঘুমালেই খালি দুঃস্বপ্ন দেখেন পানির নিচে থেকে বিশাল লম্বা লম্বা কয়েকটা শিকল পেঁচিয়ে গভীরে টেনে নিচ্ছে। উনি খাওয়া দাওয়া কমিয়ে ফেলেন, যাই খায় তাই বমি হয়ে যায়, শরীর শুকাতে থাকে। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হলো, সঠিক কোনো রোগ ধরা পড়ল না, সুস্থতাও মেলে না। তারপর একদিন হঠাৎ করে নাকি হুজুর অর্থাৎ সম্ভবত ইমাম সাহেব ওনাদের বাসায় এসে কাশেমের এই অবস্থা দেখে পরা পানি আর কিছু জিনিস দিয়ে যায়। এরপর থেকে নাকি ওনার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তো আমি অনেক কথা বলা শেষে সেখানে হালকা কিছু খাই। এরপর সেই মসজিদে আবারও চলে আসি। এশার নামাজ পড়ে ইমাম সাহেব আমাকে ইশারা দেন, ওনার সাথে ওনার কক্ষে যাই। দেখি শায়েখ সেখানে বসে আছেন। আমাকে দেখে মুচকি হাসি দিলেন, বললেন, আসেন আসেন আসেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। এটা চলবে। ধন্যবাদ শামস ভাই আপনাকে আপনার ঘটনার জন্য। মাহেরজানের শুরু এটা। আশা করছি যে এর পরের পার্টটাও আমরা খুব শিগগিরই আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। শামস ভাইকে অনেক ধন্যবাদ, যিনি আমাদেরকে পছন্দ করেন, আমাদের কাছে ঘটনা পাঠান এবং তার ঘটনাগুলো অসম্ভব সুন্দর ঘটনা, তার নিজের জীবনের ঘটনা। এবং শামস ভাইকে রিকোয়েস্ট করব যে তিনি যেন আমাদের কাছে ঘটনা পাঠানো অব্যাহত রাখেন এবং আমরা তার ঘটনা, আমার যেমন পড়তে ভাল লাগে, আমি আশা করি আপনাদেরও শুনতে ভাল লাগে। আমি এখন পরবর্তী ঘটনায় যাব। পরবর্তী ঘটনাটি সামির ভাই নিয়ে এসছে এবং এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন সামির ভাইকে, তিনি হচ্ছেন ইদ্রাক ভাই। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে দিয়েছিলেন মিঠু মাঝি ভাই। উনি একজন ইটালি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। ইটালি থাকা অবস্থায় ওনার সাথে আমার পরিচয় হয়েছিল। উনি যেহেতু ঘটনা পাঠিয়েছিলেন, তারপর ওনার সাথে আমার যোগাযোগ হয়। ইতিমধ্যে ওনার বেশ কয়েকটি ঘটনা কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রচার করেছি। উনি একদিন হঠাৎ করে একটি ছবি হোয়াটসঅ্যাপে পাঠান। দেখা গেল ছবির পাশে আর একজন ভদ্রলোক, তার নাম হচ্ছে জুম্মন খলিফা। তখন উনি বললেন যে এইমাত্র উনি একটি ঘটনা সংগ্রহ করেছেন, খুবই দারুণ একটি ঘটনা। এই ঘটনাটি মিঠু মাঝি ভাই হালকা পাতলা জানতেন, মানে অত ভালো করে জানতেন না। ওই সময় আসলে এই ঘটনার সাথে উনি ওইভাবে রিলেটেড ছিলেন না, হালকা পাতলা শুনেছিলেন, ওইভাবে ওনার মাথায়ও ছিল না। কিন্তু জুম্মন খলিফার কাছ থেকে উনি ঘটনাটি যখন শোনেন, তৎক্ষণাৎ আমাকে উনি জানান সেটা। তখন আমি বলি যে আপনি এটা দ্রুত পাঠিয়ে দিন, লিখে বা রেকর্ড করে। উনি সেটা পাঠান। তাও কিন্তু কয়েক মাস হয়ে গিয়েছে। সিরিয়ালি আরও ওনার হয়তোবা কিছুদিন পরে আপলোড করতাম, কিন্তু আজকে একটা বিশেষ ঘটনার প্রেক্ষাপটে ওনার ঘটনাটা সামনে নিয়ে আসলাম আপনাদের কাছে। অবশ্যই ঘটনাটি ভালো লাগবে বলে আমি আশা করি। তো প্রিয় লিসেনার্স, ঘটনাটি ঘটেছিল 1997-98 সালের দিকে। এই জুম্মন খলিফা ওনারই একজন নিকট আত্মীয়, ওনার ফুপু হয়, তার নাম হচ্ছে মাহমুদা। আর মিঠু মাঝি ভাইয়ের সম্পর্কে হয় নানি, মানে মাহমুদা নানি, আমরা নানি বলেই সম্বোধন করব। তো এই মাহমুদা নানি উনি থাকতেন হচ্ছে নড়িয়াতে, আর ওনার হাজবেন্ড থাকতো ঢাকার গ্যান্ডারিয়াতে। এই মিঠু মাঝি ভাইয়ের যে বাড়ি, এটা হচ্ছে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভার 3 নং ওয়ার্ডের ঢালিপাড়া নামক একটা
পাড়া আছে সেখানে। 3 নং ওয়ার্ডে 2টা পাড়া রয়েছে, একটা হলো ঢালি পাড়া আর একটা হলো সোনার বাজার খলিফা পাড়া। তো ওনাদেরটা হচ্ছে ঢালি পাড়া। তো এই মাহমুদা নানি উনি অধিকাংশ সময় নড়িয়াতে থাকতেন, মাঝে মাঝে ওনার হাজবেন্ডের কাছে যেতেন। মাহমুদা নানির একটা ছেলে আছে, নাম হচ্ছে আলামিন। তো একবার কি হয়, ঢাকাতে একটা প্রোগ্রাম হবে, এই কারণে উনি নড়িয়া থেকে ঢাকা গিয়েছেন। তখন কিন্তু এই সড়ক পথে শরীয়তপুরে সহজে আসা যাওয়া করা যেত না, অন্তত ঢাকা থেকে। তখন সকালে, দুপুরে, রাতে 3টা টাইমে লঞ্চ ছাড়তো। পরবর্তীতে কিন্তু 2003-04 সাল বা তার পরবর্তীতে সরাসরি সড়ক পথে যাওয়ার সুন্দর ব্যবস্থা হয় আর কি। আর এখন পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চে তো মানুষজন খুবই কম যায়। তো ওই সময়ে উনি লঞ্চে করে ঢাকায় গিয়েছিলেন। ঢাকায় যখন অনুষ্ঠান শেষ হয়, সাধারণত আমরা নিজেদের খুব কাছের আত্মীয় স্বজনদের বাড়িতে যদি দাওয়াত খেতে যাই, যেটা হয় সেটা হলো ফেরার সময় ওই আত্মীয় বাড়ি থেকে কিছু খাবার পরিবারের সদস্যদের জন্য দিয়ে দেয়। এখন ওটা খুব বড় একটা অনুষ্ঠান ছিল, সম্ভবত বিয়ে বা এই টাইপের কিছু একটা। তো উনি ফেরার সময় রোস্ট, তারপরে পোলাও, এই টাইপের বেশ কিছু খাবার ওনাকে দিয়ে দেওয়া হয়। উনি সেটা টিফিন ক্যারিয়ারে করে উনি নিয়ে রওনা দেন শরীয়তপুরের উদ্দেশ্যে। তো উনি ঢাকা সদরঘাট থেকে লঞ্চে উঠেছেন। সদরঘাট থেকে রাতের যে লঞ্চটা ছাড়ে, এটা কিন্তু এই নড়িয়ার এখানে আসতে যতটুকু সময় নেয়, এখানে আসার পর দেখা যায় রাত 3টা, 3:30টার দিকে এসে ওই লঞ্চটা পৌঁছাতো। তখন মানুষজন কি করত, ফজরের আজানের আগ পর্যন্ত ওই লঞ্চ ঘাটেই অপেক্ষা করত, বসে গল্প গুজব করত। এরপরে আজানের পরে সবাই হাঁটা শুরু করত। এই যে মাহমুদা নানি, উনি যখন এসেছেন, ওনার কিসের এত তাড়া ছিল, আসলে উনি চিন্তা করেছিলেন যে খাবার নষ্ট হয়ে যেতে পারে, এতক্ষণ অপেক্ষা করব। উনি লঞ্চ থেকে নামার পর দেরি না করে হাঁটা শুরু করেছেন। এই পথ তো ওনার পরিচিত, আর পথে মানুষজন দ্বারা ওনার আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, এটা উনি নিশ্চিত ছিলেন। তো উনি আসছেন, আসতে আসতে একটা জায়গায় কোনো লোকজন নাই, উনি একাই হেঁটে আসছেন। ফজরের আজান হয়তো বা তাড়াতাড়ি দিয়ে দেবে এমন একটা অবস্থা ছিল, বা সময়টা এরকম ছিল। হঠাৎ করে উনি দূরে দেখেন বিশাল আকৃতির, প্রায় 30-40 ফুট উচ্চতার, বেশ মোটা সোটা একটা অবয়ব, একটা গরিলা বা এই টাইপের কোনো প্রাণী যদি দাঁড়িয়ে থাকে, এবং গরিলা যদি দাঁড়িয়ে হাঁটাহাঁটি করে কেমন দেখা যায়, ওই রকম একটা জিনিস। ওই জিনিসটা এই মাহমুদা নানির কাছাকাছি আসার চেষ্টা করছে, এবং সেটি বারবার বোঝানোর চেষ্টা করছে যে মাহমুদা নানির হাতে যে খাবারগুলো রয়েছে, এই খাবারগুলো যেন মাহমুদা নানি দিয়ে দেন। মাহমুদা নানি তো গ্রামের মানুষ, উনি এই সমস্ত জিনিস দেখে খুবই কম ভয় পেতেন। উনি ছোটবেলা থেকে এইসব বিষয়ে শুনে আসছিলেন, আর এত কষ্ট করে ঢাকা থেকে আত্মীয় বাড়ি থেকে এই খাবার টেনে নিয়ে এসেছেন পরিবারের এইখানে যারা আছেন তাদের জন্য। এই জিনিসগুলো এই দুষ্টু পিশাচকে দিয়ে দেবেন, এইটা তো হতে পারে না। উনি ওইদিকে ভ্রুক্ষেপ করছেন, উনি ভয় পেয়েছিলেন, কিন্তু ওই রকম আহামরি যে ভয় পেয়েছেন, ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাবেন, এরকম কিছু না। ওই পিশাচটিকে উনি ওই জিনিসগুলো দেন না। উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর উনি সবিস্তরে ঘটনা বলেন, যে এই যে আসার পথে কি হয়েছিল ওনার সাথে, কি একটা জিনিস এসেছিল, তারপর ওই জিনিসটা বিভিন্নভাবে ওই খাবারটা নিয়ে নেওয়ার চেষ্টা করছিল, উনি সেটা দেন নাই, উনি মোটামুটি ভয় পেয়েছেন, এটাও বলেন। যাই হোক, ওই পর্যন্ত উনি সুস্থ ছিলেন। সকালবেলা পরিবারের সকল সদস্য এনারা কি করেছেন, ওই খাবারটা খেয়েছেন। তো যেটা হয়, কারো কোনো সমস্যা হয় না, কিন্তু মাহমুদা নানি উনি অসুস্থ হয়ে পড়েন। এমন অসুস্থ, উনি আর বিছানা থেকে উঠতে পারেন না। মানে কোনো পেটের সমস্যা হয়েছে বিষয়টা এরকম না, উনি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছেন। এত দুর্বল যে ওনাকে দেখে সবাই ভয় পাচ্ছে, যে না জানি কোনো একটা সমস্যা হয়ে যায়। যেহেতু রাতের বেলা ওই ধরনের ঘটনা ঘটেছিল, বা ভোর রাতের দিকে ওই ধরনের ঘটনা ঘটেছিল, সকলে চিন্তা করেছে যে পিশাচটা তো ওই খাবারের দিকে নজর দিয়েছে, এই জন্য মাহমুদা নানি এটা খেয়েছেন বলে এই ধরনের সমস্যা হয়েছে। ওই স্থানীয় একজন কবিরাজ আছে, তার নাম হচ্ছে জালু কবিরাজ। এই জালু কবিরাজকে ডেকে নিয়ে আসা হয়।
ডেকে নিয়ে আসার পর জালু কবিরাজ তো তার মতো করে ট্রিটমেন্ট শুরু করে। তার মতো করে রিচুয়াল করতে করতে একটা মরিচ বা শুকনা মরিচ, এই শুকনা মরিচটা পুড়িয়ে এই মাহমুদা নানির নাকের সামনে ধরেন। ধরার পর মাহমুদা নানির কোনো ফিলিংসই নাই, মানে এই নাকের সামনে ধরার পর হাঁচি আসবে বা অন্য ধরনের কোনো অনুভূতি হবে না, কিচ্ছু অনুভূতি নাই। তখন ওই জালু কবিরাজ সকলের উদ্দেশ্যে বলেন যে অবস্থা তো ভালো না, ওই ভয়ানক পিশাচটা এই ভদ্র মহিলার শরীরের ভেতরে থাকা জীবনী শক্তিটা একদম শেষ করে ফেলেছে, ওনার আর সময় বেশি নাই, উনি মারা যাবেন। এটা ওই জালু কবিরাজ বলে দেন। এবং সত্যি ওনার অসুস্থতা মানে এত মারাত্মক পর্যায়ে পৌঁছায়, এই মাহমুদা নানি মারাই যান। খুব বেশি সময় উনি পাননি যে উনি আত্মীয় স্বজনদেরকে বলবেন যে উন্নত চিকিৎসার জন্য অন্য জায়গায় নিয়ে যেতে, মানে এই সুযোগটাও ছিল না। আর তখন তো এই শরীয়তপুরের নড়িয়ায় যেই যোগাযোগ ব্যবস্থাটা ছিল ঢাকার সাথে, সেটা অতটা ভালো ছিল না। এখন এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু ওই যে জুম্মন খলিফা উনি কিন্তু দেখেছেন, বলতে সকালে যখন এসেছেন মাহমুদা নানি অসুস্থ, এটা দেখার জন্য উনি কিন্তু ওই জালু কবিরাজ কিভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করেছিলেন, এটা ওই জুম্মন খলিফা দেখেছেন। আর মাহমুদা নানি মারা যান, উনি মারা গিয়েছিলেন দুপুর 12টা কি 1টার দিকে। এরপর পরিবারের শোকের ছায়া নেমে আসে, তার আত্মীয় স্বজনরা দূর দূরান্ত থেকে আসার চেষ্টা করতে থাকে। এরপরে কি হয়, ওনাকে গোসল দিয়ে কাফন পরিয়ে উঠোনে রাখা হয়েছিল। তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর ওখানে একটা হ্যাচাক বাতি জ্বালিয়ে রাখা হয়। ওই জায়গাটাতে 1-2 জন লোক ছিল, এবং ওইখানে এই যে জুম্মন খলিফা উনিও ছিলেন ওই লাশের কাছে। আর ঘরের মধ্যে বেশ কিছু মানুষ ভিতরে বসা। তো হঠাৎ করে কি হয়, এই জুম্মন খলিফা ভাই উনি দেখেন যে ওই আশেপাশে যে বড় বড় গাছ রয়েছে, এই গাছের থেকে উঁচু একটা অবয়ব গরিলার মতো লোমশ, চাঁদের আলো তো ছিল, আর হ্যাচাক বাতির আলো তো আমরা জানি, এখন তো হ্যাচাক বাতির ব্যবহার দেখা যায় না, চতুর্দিকে আলো ছড়িয়ে পড়ে হ্যাচাক বাতির, মানে দিনের মতো আলোকিত হয়ে যায়। তো ওই আলো এবং চাঁদের আলো দুটোতেই দেখা যাচ্ছে ভয়ানক গরিলা আকৃতির একটা জিনিস, প্রায় 40-50 হাত লম্বা হবে, লোমশ শরীর, এইরকম একটা জিনিস ওই লাশের দিকে এগিয়ে আসছে। তো উনি এই দৃশ্য দেখার পর প্রথমে তো চোখ কষলেছেন যে উনি যেটা দেখছেন ঠিক দেখছেন কিনা। দেখেন যে না, উনি ঠিকই দেখছেন। তখন আর একটা ব্যাপার ঘটে, ওই নড়িয়া বাজারে একজন চার দোকানদার ছিল এবং উনি ভাজা পোড়াও তৈরি করতেন, তার নাম হলো কালু মিজি। এই কালু মিজি উনি একটা কুকুর পালতেন। উনি যখন দিনের বেলা ওনার দোকানে যেতেন নড়িয়া বাজারে, তখন ওই কুকুরটার সাথে সাথে যেত, সারাদিন কুকুরটা থাকতো। আবার যখন সন্ধ্যার পরে দোকান বন্ধ করে বাড়ির দিকে আসতেন, তখন ওই কুকুরটাও সাথে সাথে আসতো। ওই সময় এই কালু মিজি ওই পথ দিয়ে বাড়িতে ফিরছিলেন। ওনার কুকুরটা যখনই এই মাহমুদা নানির বাড়ির কাছে এসেছেন, বা ওনার লাশ যেখানে ওইখানের কাছাকাছি এসেছেন, হঠাৎ করে কুকুরটা প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে, এবং চিৎকার করতে করতে ওই মাহমুদা নানির লাশের কাছে চলে আসে, এবং লাশের কাছে এসে ওই অবয়বটার দিকে মুখ উঁচু করে চিৎকার করতে থাকে। এদিকে জুম্মন খলিফাও কিন্তু ওটা দেখছেন। এরপর এ ধরনের ব্যাপার তো যখন চলছে, তখন ঘরের ভেতর থেকে লোকজন বেরিয়ে আসে, এদিকে জুম্মন খলিফাও চিৎকার চেঁচামেচি করতে থাকেন। কিন্তু এই যে কুকুর ডাকছে, তারপরে চারদিকে আলো আছে, জুম্মন খলিফা দেখেছেন, চিৎকার করছেন, এতেও কিন্তু ওই অবয়বটা ওইখান থেকে সরেনি। সে এগিয়ে আসছে, এগিয়ে আসতে আসতে একদম লাশের কাছে চলে আসে। তখন ঘরের ভিতর থেকে 10-15 জন মানুষ বেরিয়ে আসেন। ওই 10-15 জন মানুষ প্রত্যেকেই ওই অবয়বটা দেখেছিলেন। তারা দেখে মারাত্মক ভয় পান, আর তারা দেখার পর ওই অবয়বটা বাতাসে হঠাৎ করে যেন মিলিয়ে গেল। এই অবস্থা যখন হয়, তখন সকলের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে, চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে কি শুরু হলো। তখন সোনার বাজার জামে মসজিদ, যেটা ওই যে সোনার বাজার খলিফাপাড়া, যেটা ওই সোনার বাজার জামে মসজিদের ইমাম সাহেব, তার নাম হচ্ছে কামাল হুজুর। এই কামাল হুজুর
উনি আসেন, আসার পরে এই কথা শোনার পর বলে যে না, আর দেরি করা যাবে না, আত্মীয় স্বজন যারা দূরে আছে দূরেই থাক, দ্রুত এই লাশকে দাফন করে দিতে হবে। তখন তাড়াহুড়ো করে ওই লাশকে দাফন করে দেয়া হয়, জানাজা পড়িয়ে দাফন করে দেওয়া হয়েছে। মোটামুটি এইটুকু পর্যন্ত ঠিক ছিল, মনে হতে পারে ঘটনা এখানেই হয়তো বা শেষ, কিন্তু না, এরপরে আরো একটি ভয়ানক ব্যাপার অপেক্ষা করছে। সেটি হলো এই যে কামাল হুজুর, ওই যে উনি তো সোনার বাজার জামে মসজিদের মুয়াজ্জিন প্লাস ইমাম, এবং ওই মসজিদের পাশেই একটি কবরস্থানে কিন্তু এই মাহমুদা নানিকে কবর দেওয়া হয়েছিল। তো উনি তো এশার নামাজের পর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েন, যেহেতু আবার ফজর আজান দিতে হবে। রাত 1টার দিকে ওনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। উনি মসজিদের পাশেই থাকতেন, তো ওয়াশরুমে যাওয়ার জন্য উনি বের হয়েছেন। বের হওয়ার পর দেখেন যে এই যে মাহমুদা নানির যে কবর, ওই কবরের ওই দিক থেকে কোন একটা আওয়াজ আসছে, খসখস খসখস আওয়াজ। তো উনি ওই দিকটাতে যাওয়ার পর দেখেন ভয়ানক একটা ব্যাপার, যে পিশাচের গল্প উনি শুনেছিলেন, মাহমুদা নানির লাশের কাছে চলে এসেছিল যে পিশাচটা, সকলের মুখে উনি শুনেছেন, মনে হচ্ছে ওই রকমের একটা ভয়ানক পিশাচ, অনেক উচ্চতার একটা পিশাচ, লোমশ শরীর, চাঁদের আলোতে বোঝা যাচ্ছে ওই জিনিসটা মাহমুদা নানির কবর খুঁড়ছে। উনি এই দৃশ্য দেখে ভয়ে তো ওনার শরীর একদম পাথর হয়ে যায়। তারপরও উনি জোরে জোরে উচ্চ স্বরে দোয়া পড়ছেন, দোয়া পড়ে ওইখান থেকে ফু দিচ্ছেন ওইদিকে, কিন্তু না, কোনো কাজ হচ্ছে না, পিশাচ তার মতো করে কবর খুঁড়েই যাচ্ছে। এরপর উনি কি করেন, দ্রুত ওযু করেই মসজিদের ভিতরে দৌড় দিয়েছেন। মসজিদটা খুলেই মাইকে আজান দেন। তখন রাত বাজে 1টা। রাত 1টার সময় যখন মসজিদে আজান হয়েছে, আশেপাশের লোকজন চিন্তা করেছে ভয়ানক কোনো ব্যাপার ঘটেছে, হয় ডাকাত পড়েছে বা এটা সেটা বা কোনো একটা ভয়ানক ব্যাপার হয়েছে। তা না হলে হুজুর রাত 1টার সময় কেন আজান দেবেন, এরকম তো ভুল হওয়ার কথা না। যখনই আজানের শব্দ মানুষের কানে গিয়েছে, তখন লোকজন সবাই পরিমরি করে ছুটে এসেছে, কি হলো, কোনো ভয়ানক ঘটনা ঘটলো কিনা, ইমাম সাহেবের কাছে তো শুনতে হবে। যখন ইমাম সাহেব আজান দিচ্ছেন, আজান শেষ হয় না, এর ভিতরে কিন্তু লোকজন চলে আসছে, বলছে যে কি ব্যাপার হুজুর, আমরা তো তড়িঘড়ি করে পরিমরি করে ছুটে আসলাম, ঘটনা কি, আপনি এই সময় আজান দিলেন কেন? তখন হুজুর সব ঘটনা বলেন যে এই আমি জিনিস দেখেছি, তাড়াতাড়ি ওখানে চলেন। ওখানে গিয়ে দেখে না, কিচ্ছু নাই, তবে কবরের 12 আনা খোঁড়া হয়ে গেছে, কিন্তু লাশটা বের করতে পারে নাই। ওই আজান হওয়ার পর ওই অবয়বটি ওখান থেকে পালিয়েছে। এরপরে লাশটি আবার ওখান থেকে বের করে আবারও জানাজা পড়িয়ে সুন্দর করে আবার কবরস্থ করা হয়। এরপর আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এই ঘটনার সাক্ষী এখনো অনেক মানুষ আছেন বলে মিঠু মাঝি ভাই আমাদেরকে জানিয়েছেন। আর জুম্মন খলিফার ছবি এবং মিঠু মাঝি ভাইয়ের ছবি আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর জন্য আপলোড করব, আপনারা সেটা দেখতে পাবেন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ওই এলাকায় যারা আছেন, বিশেষ করে নড়িয়া পৌরসভার 3 নং ওয়ার্ডের যারা প্রবীণ ব্যক্তিরা আছেন, এখন যাদের বয়স 30-এর উপরে, তারা হয়তো বা এই বিষয়টার সাথে অতটা পরিচিত নাও থাকতে পারে। বিশেষ করে প্রবীণ ব্যক্তি যারা আছেন, তারা এই ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন মিঠু মাঝি ভাই। চমৎকার একটি ঘটনা, অসংখ্য ধন্যবাদ মিঠু মাঝি ভাই এবং জুম্মন খলিফা ভাইকে। আমাদেরকে সালাম জানিয়েছেন এবং ভৌতিকতা পরিবারের একজন সদস্য তিনি। যে ঘটনাটি তিনি শেয়ার করেছেন সেটি তার বন্ধুর ঘটে যাওয়া একটি ঘটনা। তার নাম সবুজ। সবুজ একটা মেয়েকে অনেক পছন্দ করত, কিন্তু মেয়েটি তাকে পছন্দ করতো না। সবুজ আসলে চেষ্টা থামায়নি। সবুজের নানা ছিল একজন কবিরাজ। উপায় একদমই যখন ছিল না, সেই কবিরাজ নানার কাছে যায়। সবুজ তার নানার কাছে গিয়ে মেয়েটির কথা সব কিছু বলে। সবুজ বলল, নানা, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু সে আমাকে পছন্দ করে না, তাই আমি তাকে বশে আনতে চাই, জাদু করতে চাই। কিন্তু তার নানা বলে, কালো জাদু করা তো ভালো না, এর ফল ভালো হয় না। তুমি যেটাই করো, বশে আনো বা যেটাই করো, এটা ব্ল্যাক ম্যাজিক ছাড়া সম্ভব না, কুফরি করতে হবে। সবুজ তো কোনোভাবেই মানছিল না, সে কালো জাদু করবেই করবে। একেবারেই বদ্ধপরিকর, একদম একেবারেই কনফার্ম হয়ে গেল যে সে করবেই। পরে নানাকে না বুঝাতে পেরে এক পর্যায়ে সবুজ তার নানাকে অনেক হাতে পায়ে ধরে
অনুরোধ করে। এক পর্যায়ে নানাটা রাজি হয়ে যায়। নানা সবুজকে বলে যে কয়েকটা কাজ করতে হবে, তোমার কিছু জিনিস তোমাকে সংগ্রহ করতে হবে, এটা অনেক ভয়ঙ্কর হতে পারে, তুমি কি পারবে কিনা? সবুজ বলল, আমি সব কিছুর জন্য রাজি, আমি সব পারবো, কিন্তু আমার কাজটা করে দিতে হবে। নানা সবুজকে বলে, সবুজ, তোমার প্রথম কাজ হচ্ছে 7টা ঘাটের পানি সংগ্রহ করবা। এটা করতে হবে শনি মঙ্গলবার রাত 12টার পর। সবুজ তখন তার কথায় সম্মতি দিয়ে বলে, না আমি পানি সংগ্রহ করে আপনার কাছে আসব। এরপর সে সেখান থেকে চলে যায় এবং যেতে যেতে সবুজের নানা পেছন থেকে ডেকে বলে, সবুজ, এখনও সময় আছে পানি আনার, সময় অনেক বিপদ হতে পারে, পিছনে কিন্তু তাকানো যাবে না, সাবধান, যখনই যেখানে যাও পেছনে তাকাবে না। সবুজ বলে, আমার কিছুই হবে না নানা, চিন্তা করো না। শনি এবং মঙ্গলবার আসলে সবুজ 6 ঘাটের পানি সংগ্রহ করে, বাকি ছিল তখন 1 ঘাটের পানি। সেদিন ছিল মঙ্গলবার। সবুজ একা একা সেই ঘাটের দিকে রওনা দিলে একটা বোতল হাতে নিয়ে। যখন বোতলের পানি সংগ্রহ করা শেষ হয়ে গেল, যখন ও ফিরে আসবে, ঠিক তখন সবুজ পেছন থেকে কান্নার আওয়াজ ও হাসির শব্দ একই সাথে শুনতে পায়। ওর তখন মনে হয় ওর দাদি ডাকছে আর বলছে, সবুজ, বোতলটা রেখে যা সবুজ, এটার ফল ভালো হবে না। সবুজ বেশ ভয় পেয়ে যায়। এমনিতেই সে ভয় পাচ্ছিল, তার মধ্যে যখন সে উঠে আসতে যাচ্ছে তখন সেই ভয় পাওয়া অবস্থাতেই তার কানে কানে কেউ এসে ফিসফিস করে বলছিল যে, কোথায় যাস, বোতল না নিয়ে এখানে থেকে চলে যা। এটা বলার সাথে প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়, একটা চিৎকার দেয় এবং অজ্ঞান হয়ে যায়। এদিকে চিৎকার শুনে সাথে সাথে আশেপাশের বাড়ি থেকে লোকজন ছুটে আসে, এসে দেখে যে সবুজ মাটিতে পড়ে আছে অজ্ঞান হয়ে। সবাই তাকে তখন বাড়িতে নিয়ে যায়। সকালে তার নানা তার বাড়িতে আসে, এসে বলে, আমি আগেই বলেছিলাম এটা তোর দ্বারা হবে না, অনেক বিপদ আছে, অল্পের জন্য বেঁচেও গেছিস, এগুলি বাদ দে সবুজ। সবুজ বসা থেকে উঠে বসলো এবং নানার কাছে যেয়ে বলে যে, না একটা কাজ নেই, কাজ হয় না, তাতে কি হয়েছে, অন্য একটা কাজ দেন। খুব জোরাজুরি করার পর যখন মোটামুটি তাকে বলা হলো ঠিক আছে দিব, তখন সবুজের নানা তাকে বলে যে শ্মশান ঘাট থেকে মৃত মানুষকে যে লাকড়ি দিয়ে পোড়ানো হয় সেইখান থেকে কিছু কয়লা সংগ্রহ করতে হবে, তুমি পারবে সেটা? সবুজ বলল, পারবো। তখন কোনো এক শনিবার রাতে মাঝরাতে এক শ্মশান ঘাটে লাশ পোড়ানো হয়েছিল। শুক্রবারে লাশ পোড়ানো হয়েছে, সবুজ গিয়েছিল শনিবার রাতে। সবুজ যখন কয়লা সংগ্রহ করার জন্য শ্মশান ঘাটে চলে গেল, প্রথম উপলব্ধি সে করতে পারে যে মাংসের গন্ধ বেড়েছে, ফিসফিসের শব্দ বেড়েছে, ফিসফিস কথাটা বেশি বেশি হচ্ছে। চতুর্দিকে পরিবেশটা এমন যে মনে হচ্ছে বৃষ্টি আসবে, আর চারিদিক থেকে একসাথে 50 থেকে 60 জন মহিলা এবং 50 থেকে 60 জন পুরুষ যদি একসাথে কথা বলে যেমন আওয়াজ হয় তেমন শব্দ ভেসে আসতে থাকে সবুজের কানে। তার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যায়, ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। তবুও সে ভয়ে ভয়ে একটা কয়লা হাতে নেয়, কিন্তু যখন একটা কয়লা সে হাতে নেয় তখনই অদ্ভুত কাণ্ড হতে শুরু করে। সবুজ শুনতে পায় তার বাবা তাকে নাম ধরে ডাকছে, বলছে, এই সবুজ, কাজটা করিস না রে, এটা রেখে যা। বাবার ভয়েসে এমন যখন ডাক শুনছিল তখন সবুজের মনে হয় তার বাবা তো অনেক দিন আগেই মারা গেছে, তাহলে কিভাবে সে ডাকবে? এই প্রেশারটা সবুজ আর নিতে পারছিল না, তাই সে হাতে কয়লা নিয়ে সজোরে মারল একটা দৌড়, আর দৌড়ানোর সাথে সাথে তার পেছন থেকে গাছপালা দুমড়ে মুচড়ে ভেঙে পড়ার শব্দ আসছিল এবং নানা ধরনের কান্নার শব্দ, হাসির শব্দ আসছিল। এবার আর সবুজ থামেনি, এত কিছু শুনেও সে শুধু দৌড়াচ্ছিল আর দৌড়াচ্ছিল। দৌড়ানোর এক পর্যায়ে সবুজ তার বাড়ির সামনে চলে আসে। তার বাড়ির সামনে আসতে একটা বড় একটা আম গাছ পড়ে। হঠাৎ সবুজের চোখ পড়ে আম গাছের উপরে। সবুজ দেখে সেখানে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, আর তার চোখগুলো আগুনের মতো জ্বলছে, তার গলা থেকে গড় 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 শব্দ বেরিয়ে আসছে। সে অবয়বটা ছিল একটা নারী অবয়ব। তার চুলগুলো এতটাই লম্বা ছিল যে সেটা রাস্তার উপরে এসে পড়ছে। সবুজের চোখে চোখ পড়তেই সেই অবয়বটা সবুজের দিকে তাকিয়ে বলে, তোর সময় শেষ, কোথায় যাবি তুই? আজকেই তোর ঘাটটা মটকে দিব।
এ কথা শুনে সবুজ দোয়া পড়া শুরু করে। তার মুখ থেকে সঠিক দোয়াও তখন বেরোচ্ছিল না, সে ভুলে যাচ্ছিল বারবার। একটি জায়গায় দাঁড়িয়ে আছে সবুজ এবং অপোজিটে দাঁড়িয়ে আছে সেই জিনটা। সবুজের শরীরে মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে। সে গাছ থেকে নেমে আসে জিনটা, সবুজের শরীরে আস্তে আস্তে সবুজের দিকে আসতে থাকে। তারপর আর কিছু মনে করতে পারে না সবুজ, অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। পরদিন সকালে রাস্তা দিয়ে মানুষ বাজারে যাওয়ার সময় তাকে সেখানে পায়। সবাই সবুজকে বাড়িতে নিয়ে আসে। নেওয়ার পর যখন তার হুঁশ ফেরে তখন সে এক দৌড়ে বাড়ির পাশের নারিকেল গাছ বেয়ে গাছের উপর উঠে গেল। কি রে ভাই, এ তো নামানো যাচ্ছে না। যেই সবুজ জীবনে গাছে উঠতে পারতো না, সে দৌড়ে গাছের উপর উঠে গেল। অনেক চেষ্টার পর তাকে গাছ থেকে নামানো, মানে চেষ্টা করা হচ্ছিল, গাছ থেকে সে আর নামে না। পরে চেষ্টা করে লাস্টে গাছ থেকে নামানো হলো। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার কিছু ঘুমের ওষুধ দিয়েছে, কিন্তু কাজ হচ্ছিল না। তারপর অনেকে বলছে এটা অন্য সমস্যা। রাতে ঘুমের ঘরে সবুজ চিৎকার করে উঠত আর বলতো তার মাথা নাকি কেউ কেটে নিয়ে যাচ্ছে। তোর মা যখন বলে কে নিয়ে যাচ্ছে, কে তোর মাথা নিয়ে যাচ্ছে, সে বলতো একটা ভয়ানক বুড়ি নিয়ে যাচ্ছে। সবুজের মা বুঝতে পারে এটা অন্য কোনো সমস্যা। পরে সবুজের মা সবুজের নানার কাছে মোবাইল কল দেয়। 3-4টা কল দেওয়ার পর সে কলটা রিসিভ করে সেই নানাটা। তার কাছে সবুজের মা বিস্তারিত সব বলে। তখন মোবাইলে সবুজের নানা বলে এটা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। আসলে সবুজের নানা তার আপন নানা নয়, তার নানার বন্ধু, পরিচিত নানা ডাকে আর কি। পরদিন সকালে উঠে সবাই দেখে সবুজ ঘরে নাই। পুরো বাড়িতে কান্নাকাটি শুরু হয়। এই ঘর ওই ঘর, এই বাড়ি ওই বাড়ি খুঁজতে থাকে সবাই। এক পর্যায়ে তাকে সেই শ্মশান ঘাটে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, যেখান থেকে সে কয়লা নিয়ে আসছিল। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে কিছু লোকজন। পরে সবুজের জ্ঞান ফিরে। সবুজের মা জিজ্ঞেস করে যে তুই ওখানে কেন গিয়েছিলি? সবুজ তখন বলে আমি তো সেখানেই থাকি, সেখানেই চলে যাব একটু পর। তো কথা বলার সময় সবুজের গলায় কেমন গড় গড় শব্দ হচ্ছিল। সবুজের মা আর কয়েকজন মিলে এক বড় মসজিদের ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেবের সাথে কিছু ভালো জিন থাকতো, মানুষের সবসময় সহযোগিতা করত, সাহায্য করত। সবুজের মা ইমাম সাহেবকে সব কিছু বলেন যে এরকম ঘটনা, আমার ছেলেটা রাতের বেলায় এই কাণ্ড ঘটিয়েছে। এক পর্যায়ে ইমাম সাহেব বলে আমি আপনার বাড়ি যাব, সবুজকে দেখব, তারপর বলবো কি হয়েছে। ঠিক শনিবার রাতে এরকম মাগরিবের নামাজের পর সবুজের বাড়িতে সেই ইমাম সাহেব আসে। এসে চতুর্দিকে তাকাতে থাকে। সে গাছের দিকে তাকিয়ে আম গাছে আস্তে আস্তে করে কি যেন বলছে ইমাম সাহেব। এটা দেখতে ছিল যে বাড়িতে থাকা সবগুলো মানুষ। আর সবুজ ঘর থেকে সব কিছু ভাঙতে থাকে আর বলে তুই আমাকে কিছু করতে পারবি না, আমি ওকে নিয়ে যাব। আর 2 দিন পরই এক পর্যায়ে সবুজের ঘরে ঢোকেন ইমাম সাহেব। ইমাম সাহেব সবুজকে দেখেই বলল তোমার কি হয়েছে সবুজ? সবুজ বলে এখান থেকে চলে যা, তুই আমাকে কিছুই করতে পারবি না, আমি ওকে নিয়ে যাব আর মাত্র 2 দিন। ইমাম সাহেব বলল তুই সবুজকে কিছুই করতে পারবি না, আল্লাহ যদি না চায়। ইমাম সাহেবকে চারিদিকে একটা সার্কেল করতে লাগলেন, মোমবাতি ধরলেন আর সবুজের মাকে বললেন 2জন পুরুষ মানুষ রুমে আসেন যারা সবুজকে ধরে রাখবে, আপনারা মহিলারা রুম থেকে বাইরে যান। সবুজকে তারা সেখানে আনা হলো। অনেক সময় ধরে ইমাম সাহেব হুজুর চোখ বন্ধ করে কিছু একটা পড়েছে। হঠাৎ সবুজের কণ্ঠ থেকে মেয়েলি কণ্ঠ আসতে শুরু করলো আর বলি ইমাম তুই চলে যা যদি তোর ভালো চাস। ওই পাড়াপাড়ি ধস্তাধস্তি করছে এরই মধ্যে। এভাবেই তার কথা কাটাকাটি করতে থাকে। এক পর্যায়ে এই দুষ্টু জিন যেটা ছিল ইমাম সাহেবের কাছে সব কিছু বলে। আসলে তার নানা সবুজকে দিয়ে তার সিদ্ধি লাভ করেছিল। আরও বলে জিনটা তাকে শ্মশান ঘাট থেকে ধরেছে, তার অনেক ভালো লেগেছে। জিনটা তাকে মানে সবুজকে শ্মশান ঘাট থেকে ধরেছে এবং সে তাকে নিয়ে যাবে। ইমাম সাহেব অনেক রিকোয়েস্ট করার পর সেই জিন বলে আমি চলে যাব, ঠিক আছে আসবো না, কিছু জিনিস দিতে হবে, সেগুলি দিয়ে দিল। সেটাও আবার মঙ্গলবার রাতে সন্ধ্যার পর একটা জায়গায় রেখে আসতে হবে। ইমাম সাহেব বলে দিয়ে দেবো তোকে, যা এখন ভাগ এখান থেকে। পরে জিনের কথা মতো সেই জায়গায় জিনিসগুলো রেখে আসা হয়। তো আস্তে আস্তে পরে সবুজ সুস্থ হয়, কিন্তু এটার পরে তাকে অনেক কিছু বেঁচে চলতে হয়েছে। সেই নানার সাথে সে পরে কন্ট্যাক্ট করেনি। কালো জাদু কখনো ভালো কিছু বয়ে নিয়ে আসে না,
এবং সেটা আপনার দিকেই কখনো বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। এটা ছিল ঘটনা এবং থ্যাংক ইউ ভেরি মাচ এই ঘটনার জন্য মিরান শাহ ভাইকে। আজ দীর্ঘ 6 মাস পর দায়ানের সাথে দেখা। এই কয় মাসে মনে হচ্ছে অনেক কিছুই বদলে গেছে, কারণ 6 মাস আগে ঘটে গেছে অনেক কিছু। বালুর চরে আমি চুপচাপ বসে আছি আর পাশে দায়ান দাঁড়িয়ে আছে। হয়তো আমার মতো সে অতীত নিয়ে ভাবছে। নীরবতা ভেঙে তাই বললাম, অতীতটা মনে হয় সবার জন্য অনেক কষ্টের, তাই না? যেমন ইনসানের তেমন জিনের। দাইয়ান বলে উঠল, আল্লাহ তাআলা কোনো সময় তার আনুগত্যকে কষ্ট দিতে চান না। হয়তো আমাদের ইবাদতে ত্রুটি রয়েছে যা তাকে সন্তুষ্ট করতে পারেনি। জিজ্ঞাসা করলাম, তাহলে তুমি কি ভাবছো, কি করবে এখন? দাইয়ান বলল, আমি তো আপনার কথা অনুসরণ করি। আপনি তো সবসময় বলেন নিশ্চয়ই আল্লাহ খারাপ কিছুর পরে ভালো কিছু রাখেন, তাই আমিও সেই ভালো কিছুর অপেক্ষাতেই আছি। এই কথার উত্তরে আমি আর কিছুই বললাম না। হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেল, তাই বললাম, আচ্ছা শুনেন, কালকে একটা কাজ দেখতে যাব। অনেক পুরানো কিছুর একটা সমস্যা সেখানে আছে, বাচ্চা নিয়ে যায় শুনেছি। যাবে সেখানে আমার সাথে? দায়ান উত্তর দিল, আপনি গিয়ে দেখে আসুন, যখন দরকার হবে তখন আমি সময় মতো চলে আসবো। আমি অবজ্ঞার সুরে বললাম, বিপদ আসতে সেকেন্ডও লাগে না, আর তুমি বলছো সময় মতো চলে আসবে, এটাই কি ভরসা? আমার কথা শুনে দায়ান মুচকি হেসে সামনের দিকে এগিয়ে গেল আর 2 হাত মেলে উচ্চ সুরে বলে উঠল, আমি দাইয়ান। আর দাইয়ান কখন কোথায় থাকবে তার সময় এবং কালও বেছে দিতে পারে না, হিসেব করা তো দূরের কথা। কথা শেষ হওয়া মাত্রই চোখের পলকেই সে গায়েব হয়ে যায়। আমি তখনও একা একা সেখানেই বসে রইলাম। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি আজকে হাজির হয়েছি। কার ঘটনা নিয়ে তা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। এটা হচ্ছে ইদ্রাক ভাইয়ের ঘটনা, এবং ইদ্রাক ভাই আজ অনেকদিন পরে দায়ানের ঘটনা আমাকে শেয়ার করেছেন। দেরি করছি না, তুলে যাচ্ছি ঘটনার বাকি অংশে। অনুরোধ করব সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটি শুনবেন। পরের দিন বিকেলে ইদ্রাক ভাই রওনা হন। বালুচর দিয়ে খালের পাড় ধরে তিনি হাঁটতে থাকেন। খালের ওই পারে ছোট ছোট 2-1টা গ্রাম আছে যেগুলোতে খুব নিম্নবিত্ত মানুষের বসবাস। রাস্তাঘাট পাকা নেই বললেই চলে। মেইন রাস্তা দিয়ে যেতে হলে অনেক জায়গা ঘুরতে হবে, তাই তিনি শর্টকাট হিসাবে এই রাস্তাটা বেছে নেন। খালের পাড় ধরে বেশ কিছু জায়গা যাওয়ার পরে ধানের জমি, আর সেই ধানের জমির কাছেই খালের সরু অংশে বাঁশের পুল দেয়া আছে। সেটা পার হয়ে ধানের জমির আইল দিয়ে হেঁটে গ্রামের একটা অংশে ঢুকতে হবে। এরপর বেশ কিছু বড় বড় গাছগাছালি বাগান পার হওয়ার পর লোকালয় শুরু। হাঁটতে হাঁটতে ইদ্রাক ভাই সব কিছু অতিক্রম করে সেই লোকালয়ে পৌঁছান। 2-3টা ঘর পাড়ি দেওয়ার পর সে ভিকটিমের বাড়ি। লোকটাকে সবাই কম বেশি অনেকেই চিনে, অনেক পুরান আমলের একটা মানুষ। পরিচয়টা না হয় ইদ্রাক ভাই একটু পরে দিচ্ছেন। বাঁশের বেড়া দিয়ে তৈরি একটা ঘর। মুরবি মানুষ। ইদ্রাক ভাই দেখলেন যে উঠানে পায়তারা করে অপেক্ষা করছেন ওনার জন্য। তিনি আসতেই ওনাকে সালাম দিয়ে ঘরে নিয়ে যান। ওনারা তখন ঘরে বসেন। তো সেই লোক তার ছেলে এবং ছেলের বউকে ডাক দিয়ে এনে ইদ্রাক ভাইয়ের সাথে পরিচয় করে দেন। ইদ্রাক ভাই তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনাদের মাঝে আসল রোগী কে, মানে সমস্যাটা কার সাথে? তিনি তখন বললেন, ঘটনা বলতে গেলে তো অনেক কিছু, আর এই সমস্যার ভুক্তভোগী আমার পুরা পরিবারই। এরপর তিনি ইদ্রাক ভাইকে সব ঘটনা খুলে বলতে লাগলেন। আগের জামানার লোক তিনি, তাই তিনি যা বলেছেন তাই ইদ্রাক ভাই নিজের মতো করে গুছিয়ে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছেন। সময়টা ছিল 1988 সাল। এই মুরব্বীর নাম জমির উদ্দিন। তিনি ছিলেন তখন একজন টকবকে যুবক। যুবক হলেও অল্প বয়সে বিয়ে শাদী সেরে ফেলায় তার স্ত্রী এবং একটা ছেলে সন্তানও ছিল। কাজ বলতে তিনি ছিলেন গ্রামের যাত্রাপালা দলের অন্যতম একজন প্রধান সদস্য। শেষের দিকে তিনি এই দলের সর্দার হিসাবেই ছিলেন। সেই সময়টাতে গ্রামের পাড়ায় পাড়ায় বিভিন্ন অনুষ্ঠানে যাত্রাপালা হতো, যেটাকে এখনকার আধুনিক যুগে মঞ্চ নাটক বলা হয়ে থাকে আর কি। জমির উদ্দিন তার দলের সাথে অভিনয় করত আর সাথে মন্দিরাও বাজাতো। অনেকে মন্দিরাটাকে না বুঝতে পারেন, একটা বাদ্যযন্ত্রের মতো যেটা যাত্রাপালায় ব্যবহার করা হতো।
একদিন তারা একটা গ্রামে যায় যাত্রাপালা করতে। সেদিন তারা বেহুলা আর লক্ষ্মীনন্দের যাত্রা করছিল। শেষ হতে রাত প্রায় 10টা বেজে যায়। সকল মানুষ চলে যাওয়ার পর তারা টাকা পয়সা বুঝে নিয়ে স্টেজ খুলে সবকিছু গোছানো শুরু করে। সবকিছু গুছিয়ে রাত 11টার দিকে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মাঝপথে একে একে মানুষ দল থেকে কমতে শুরু করে, কারণ তাদের এক একজনের বাড়ি ছিল এক এক জায়গায়। তো শেষ অবধি তারা 3জন থেকে যায়, জমির উদ্দিন, আমিনুল আর সাদেক। শীতের সময় তো ধান কাটা জমিনের মাঝখান দিয়ে তারা গান গেয়ে ফুর্তি করতে করতে তারা হাঁটছিল। তো পথের মধ্যে সাদেক হঠাৎ লাফ দিয়ে উঠে বলে, ও মার, এটা কি? আমার পা দিয়ে এটা কি উঠলো? জমিরুদ্দিন হাতের ছোট লণ্ঠন এগিয়ে দেখে একটা কালো সাপ সাদেকের পায়ের পাশ দিয়ে ফুসফুস করে চলে যাচ্ছিল। আমিনুলের কাঁধে ছিল স্টেজ বাঁধার কাজে ব্যবহার করা কয়েকটা রডের টুকরা। জমিরুদ্দিন বেশি কিছু না ভেবে হুট করে আমিনুলের কাঁধ থেকে এক টুকরা রড নিয়ে সাপটাকে সজোরে আঘাত করে। এক বাড়িতে সাপটা জড়সড় হয়ে যায়, আর সেই সুযোগে সে উপর্যুপরি আরো কয়েকটা আঘাত করে বসে। সাদেক আর আমিনুল তাকে তখন থামতে বলে। তারা বুঝে বলে, বন্ধু, রাত্রে বেলা সাপ মারা তো ঠিক না, আর এমন সাপ তো আমরা জীবনেও দেখি নাই। চল বন্ধু, মারার দরকার নাই আর। জমিরুদ্দিন তখন তার চিল্লো সুরে বলে ওঠে, আরে দূর বেটা, তোরা কি এরকম ভয় পাস? এই সাপগুলা সবারে লক্ষ্মীনন্দর মনে করছে, যার ইচ্ছা কামড়াতে চলে আসে। আজ ওর দাঁত ভাঙ্গা দিব আমি। এইটা বলে সে আরো কয়েকটা আঘাত করে তারপর বলে, বন্ধু দেখছো, এত বড় সাপ যদি আগে পাইতাম তাহলে আজকে যাত্রায় সবার সামনে এটা নাচতাম। মানুষ তখন কত টাকা ছুঁড়ে মারতো আমার দিকে, ইস কেন যে পাইলাম না। এই কথা বলে সে মন্দিরা হাতে নিয়ে সাপটিকে ঘুরে ঘুরে নাচা শুরু করে, আর মন্দিরা বাজাতে বাজাতে সে গান গেতে থাকে। জমিরুদ্দিনের এমন রসিকতা দেখে তার বন্ধুরাও ভয় ভুলে গিয়ে তারা হাসা শুরু করে। যাত্রাপালায় নাচাচানি করে, যেহেতু তারা খুব তখন রসিকতাকে নাচ ছিল। এরপর সাপটাকে সেখানে ফেলে চলে যায় এবং যাওয়ার আগে একবার শেষবারের মতো বড় খুব শক্ত একটা বাড়ি মারে এবং সাপটা 2 টুকরা হয়ে যায়। এরপর কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন জমিরুদ্দিন খবর পায় তার বন্ধু সাদেককে নাকি সাপে কেটেছে। সে এই খবর শোনা মাত্র সাদেকের বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু সে পৌঁছানোর আগেই সাদেক মারা যায়। মরা বাড়িতে তখন মানুষের অনেক ভিড়। তখন সাপের কামড়ে মানুষ মরলেও সবাই এসে ভিড় জমাতো, কারণ হচ্ছে স্বাভাবিক মৃত্যু হলে তো কখন নাকি মানুষ খুব একটা ভিড় জমাতো, একটু অস্বাভাবিক মৃত্যু হলে তখন এরকম মানুষ নাকি ভিড় জমাতো সেই আমলে। তো যাই হোক, সে বাড়িতে আমিনুলকে দেখতে যায়। আমিনুলকে গিয়ে দেখতে পায় সেই জমিরুদ্দিন দেখতেছে যে আমিনুল একটা পাশে দাঁড়ায় কান্না করতেছে এবং তার চেহারায় খুব আতঙ্কের ছাপ। তো সেই আমিনুল জমিরুদ্দিনকে দেখে দ্রুত সেখানে ছুটে আসে আর চাপা গলায় বলতে থাকে, দোস্ত, তোরে কইছিলাম না রাতের বেলা সাপ মারিস না, দেখছোস এখন সাপ আমাদের মারা শুরু করছে। আজ সাদেকরে মারছে, কাল আমারে মারবো, নাহলে তোরে মারবো। জমিরুদ্দিন আমিনুলের কথা পাত্তাই দেয় না, কারণ সে এগুলা আসলে গুরুত্ব নিয়ে সে ভাবে যে এটা একটা স্বাভাবিক মৃত্যু হতে পারে, একটা দুর্ঘটনা ছাড়া এটা কিছুই না। তো তারপর সেখান থেকে তো সে এসে পড়ে। এরপর আরো কিছুদিন কেটে যায়। একদিন এক গ্রামে যাত্রার আয়োজন করা হয়, কিন্তু জমিরুদ্দিনের সেদিন জ্বর থাকায় সে যেতে পারেনি, কারণ গ্রামটা ছিল বেশ দূরের। পরদিন সকালে একটা খবর শুনে সে একেবারে ঘাবড়ে যায়। জমিরুদ্দিন শুনতে পায় আমিনুল, হ্যাঁ, তার বন্ধু আমিনুল নাকি মারা গেছে। কিভাবে মারা গেল কেউ বলতে পারছে না ঠিক মতো। সবাই শুধু এইটুকু বলতে পারছে যে যাত্রা শুরুর আগে সে নাকি প্রস্রাব করতে স্টেজের পিছনের দিকে ঝোপের দিকে গিয়েছিল। এরপর অনেক সময় অপেক্ষা করে সে যখন ফিরে আসছিল না, আশেপাশে সবাই খুঁজতে থাকে। তারপর সেই ঝোপের পাশেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। 2 বন্ধু এভাবে হঠাৎ মারা যাওয়ার কারণে এবার জমিরুদ্দিনের মনে ভয় শুরু হয়। সে মনে করে এবার হয়তো তার সাথেও এমন কিছু একটা ঘটতে চলেছে। এর মধ্যে তার স্ত্রী গর্ভবতী হয়ে গিয়েছিল। বাচ্চার প্রসব হওয়ার কয়েকদিন আগে জমিরুদ্দিন একটা স্বপ্ন দেখে। সে দেখতে পায় একটা
খুব সুন্দর ফুটফুটে বাচ্চা মাটিতে পড়ে আছে, আর তাকে ঘিরে অনেকগুলো কালো সাপ ফোঁস করছে। বাচ্চাটা একটা মেয়ে শিশু ছিল, এটা জমিরুদ্দিনের মনে আছে। তারপর সে দেখছে আস্তে আস্তে সেই সাপ বাচ্চাটাকে কামড়ানো শুরু করে। বাচ্চাটা চিৎকার দিয়ে কান্না করছিল। জমিরুদ্দিন শুধু সেসব দৃশ্য দেখে যাচ্ছিল, কিন্তু কিছুই করতে পারছিল না। সাপগুলো কামড়ে কামড়ে বাচ্চাটার কোমল মাংস তুলে নিচ্ছিল। দুটা সাপ তো চোখের সামনে, জমিরুদ্দিনের চোখের সামনেই বাচ্চাটার চোখটা বের করে ফেলে। আর এই দৃশ্য দেখার পরেই জমিরুদ্দিন লাফ দিয়ে উঠে সে বিছানায় বসে যায়। সে বুঝতে পারে এতক্ষণ সে একটা ভয়ানক স্বপ্নের মধ্যে ছিল, কিন্তু এটা নিয়েও সে বেশ অবাক হয়ে যায়। গর্ভবতী নারীরা এইসব আজে বাজে স্বপ্ন দেখে, কিন্তু তার স্ত্রী এমন কিছুই দেখ না, উল্টো সে আজে বাজে স্বপ্ন দেখছে। কেন ব্যাপারটা ঘটলো সে বুঝতে পারল না। এর কিছুদিন পর জমিরুদ্দিনের এক মেয়ে সন্তানের জন্ম হয়। জন্ম হওয়ার পর সে যখন তার মেয়েটাকে কোলে নেয়, সে তো দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ স্বপ্নে যেরকম বাচ্চা সে দেখেছিল হুবহু সেরকমই হয়েছে তার মেয়েটা। জমিরুদ্দিনের প্রথম মেয়ে, তাই সে এবং তার স্ত্রী খুশি ছিল। কয়েকদিন পরের ঘটনা, এই 3-4 দিন হয় মেয়েটা জন্ম হওয়ার। তো রাতে তারা ঘুমিয়েছিল, সে এবং তার স্ত্রী। মধ্যরাতে দরজায় থাবা মারার শব্দে ঘুম ভেঙে যায় জমিরুদ্দিনের। সে উঠে জিজ্ঞাসা করে কে, কিন্তু কোনো উত্তর না এসে আবার থাবা মারার শব্দ এলো। জমিরুদ্দিন উঠে গিয়ে দরজা খুলে হারিকেন হাতি নিয়ে দাঁড়ালো, কিন্তু আশেপাশে কাউকেই সে দেখতে পেল না। জমিরুদ্দিন এটা দেখে বেশ ভয় পেয়ে যায়। তারপর সে একটু আরো এগিয়ে যায় হারিকেনটা নিয়ে। ডানে বামে ঝোপঝাড়ের কাছে যেতেই সে মন্দিরা বাজানোর শব্দ শুনতে পায়। এবার তার কাছে ব্যাপারটা স্বাভাবিক মনে হলো না, ভয়টা তাকে আরো কাবু করে ফেলে। তবুও একটা বড় শিমুল গাছ লক্ষ্য করে সে আগাতে থাকে। সেই গাছটার পেছন থেকেও মন্দিরার টুনটান আওয়াজ আসছিল থেমে থেমে। ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে তার স্ত্রীর চিৎকার শোনা যায়। সাথে সাথে চারদিকের মন্দিরের আওয়াজও একবারে নিশ্চুপ হয়ে যায়। জমিরুদ্দিন হারিকেন হাতে ঘরের ভেতরে প্রবেশ করে আর দেখতে পায় তার স্ত্রী ভয়ার্ত ভয়ে বসে আছে। খাটের মাথার পাশে বেড়া ভাঙ্গা, এবং আর তার যে সদ্যজাত যে শিশুটা ছিল, মেয়েটা ছিল, সে বিছানায় নাই। মানে তার মেয়েটাকে কেউ নিয়ে গিয়েছে। সে তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, সমস্যাটা কি। তার স্ত্রী ভয়ে ভয়ে বলল, মন্দিরের শব্দে তারও ঘুম ভেঙে যায়। আর তখনই সে দেখতে পায় অন্ধকার ঘরের মধ্যে যে বাঁশের বেড়া ভেঙে কালো আকৃতির এক লম্বা হাত বা হাতের মতো কিছু একটা হয়েছে, এটা বিছানায় এসে পড়ে। এবং সেই হাতের নখগুলো এতটাই লম্বা ছিল যে মেয়েটাকে নখের মধ্যে গেঁথে সা করে বের করে নিয়ে যায় এবং তাকে ঝাপটে ধরে ফেলে। এমন কথা শুনে জমিরুদ্দিন নিজেও ভয় পেয়ে যায়। সে এটাও বুঝতে পারে এটা নিশ্চয়ই খারাপ জিন ভূতের কারবার। তবুও তার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য সে বাইরে গিয়ে ভয়ে খোঁজাখুঁজি করে, এদিক সেদিক অনেক জায়গায় খুঁজে, কিন্তু কোথাও তার মেয়েকে পাওয়া যায় না। সদ্য জন্মনে একটা শিশু যে ঠিকমতো মায়ের বুকে দুধ পান করেনি, যার নামও তখন ঠিকভাবে রাখা হয়নি, তার আগে এইভাবে সে হারিয়ে গেল। ব্যাপারটা জমিরুদ্দিন এবং তার স্ত্রীর জন্য বেশ কষ্টদায়ক ছিল। যাই হোক, এরপর এমনিতে তাদের আর কোনো সমস্যা হয় না। বছর খানিক কেটে যায়। এক সময় তার স্ত্রী আবার অন্তঃসত্ত্বা হয়। জমিরুদ্দিন বেশি বেশি খেয়াল রাখা শুরু করে তাকে। একজন হুজুরের কাছ থেকে তাবিজ এনে রাখে। এবার জন্ম হয় ছেলে সন্তান। সবাই বলে দেখে শুনে রাখবার জন্য। 2-1 দিন চলে যায়, কোনো সমস্যা হয় না। এরপরে একদিন সন্ধ্যায় তার স্ত্রী রান্না করছিল, আর বাচ্চাটা বিছানায় শোয়া অবস্থায় ছিল। হঠাৎ জমিনের স্ত্রী ধাম করে একটা শব্দ শুনতে পায় পেছন থেকে। সে দ্রুত পেছন ফিরে তাকায় আর দেখতে পায় বেড়ার এক সাইড বড় একটা ফুটা হয়ে যায়, আর বিছানার যে তার সদ্য জন্মের বাচ্চাটা আছে সে আর নেই।
বেড়ায় লাগানো বাঁশের কঞ্চি বেয়ে তখনও ফোঁটা ফোঁটা রক্ত টপ টপ করে পড়ছে, যা দেখে জমির স্ত্রী আর সহ্য হয় না, সে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাতে জমিরুদ্দিন বাজার নিয়ে সেই অবস্থা দেখে সে নিজেও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। এরপর কেটে যায় অনেকগুলো বছর। প্রায় 5 বছর পর গিয়ে আবার ছেলে সন্তান জন্ম হয় জমিরুদ্দিনের স্ত্রীর। ছেলেটা ভালোভাবে বড় হচ্ছিল, কোনো সমস্যা তেমন আর হয় না। একমাত্র ছেলে প্রাপ্তবয়স্ক হলে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। একসময় ছেলের স্ত্রীও গর্ভবতী হয়, তবে এবার সে তার ছেলে আর ছেলের বউকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। বাচ্চা প্রসবের দিন অবস্থা খারাপ হয়, তারা তাকে পাশের হাসপাতালে নিয়ে যায়। সেখানে বাচ্চার জন্ম হয় সন্ধ্যার দিকে। সবাই দেখে শুনে চলে আসে আস্তে আস্তে সেখান থেকে। শুধু জমিরের ছেলে আর তার শাশুড়ি হাসপাতালে থাকে। রাতে বৃষ্টি শুরু হয়, সাথে হালকা ঝড় তুফানও। সেই ঝড়ের মাঝে অনেকেই শুনতে পায় হাসপাতালে বিভিন্ন জায়গা থেকে মন্দিরার টুংটাং শব্দ ভেসে আসছে, হয়তো বাথরুম থেকে, হয়তো বন্ধ কোনো কেবিনেট থেকে, অথবা স্টোর রুম থেকে। এক এক সময় এক এক জায়গা থেকে মন্দিরে বাজানোর শব্দ আসতে থাকে। এক সময় বৃষ্টিটা থেমে যায়, আর সাথে মন্দিরের শব্দও থেমে যায়। সবাই ঘুমিয়ে পড়ে ভয়ে ভয়ে। সকালে উঠে জমিরের ছেলে দেখতে পায় তার সন্তান নড়াচড়া করছে না। ডাক্তার নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। কান্নাকাটি করতে করতে মৃত সন্তানকে নিয়ে তারা বাড়ি ফিরে আসে। জমিরুদ্দিন রাতের ঘটনা শোনার পর ভয়ানক শঙ্কায় পড়ে যায়। সে বুঝতে পারে যে সমস্যা তার প্রথম 2 সন্তানের সাথে ছিল, সেটা এখন তার ছেলের সাথেও ঘটছে। আর এভাবেই হয়তো ঘটতে থাকবে কিনা কে জানে। তারা সেই বাচ্চাটাকে কবর দিয়ে দেয়। 2 দিন পর জমিরুদ্দিন বাঁশ কেটে নিয়ে যায় কবরের আশেপাশে বেড়া দেওয়ার জন্য। তখন সে লক্ষ্য করে কবরের মাটি ভেতর দিকে দেবে গিয়েছে, মানে ঢুকে গেছে। এটা দেখে তার মনে একটু সন্দেহ হয়, তাই সে হাত দিয়ে একটু মাটি সরায়। আর তখনই হতবাক হয়ে সে দেখতে পায় কবরের ভেতরে কোনো লাশ নেই। যদি শিয়াল লাশ নিয়ে যেত তাহলে কবরের আশেপাশে টানা হেঁচড়ার দাগ থাকতো, কিন্তু মাটি খোঁড়া থাকতো, কাফনের কাপড় ছেঁড়া তো টুকরা তো থাকতোই, কিন্তু তেমন কিছুই নাই। জমিরুদ্দিনের বয়স হয়েছে, তাই সে ভালোভাবে বুঝতে পারছে ব্যাপারটা আসলে কি ঘটেছে এই বাচ্চাটার সাথে। বিমর্ষ মনে সে বাঁশ ফেলে রেখে বাড়ি ফিরে যায়। আর এখন জমিরুদ্দিনের ছেলের বউ দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হয়েছে। জমিরুদ্দিন বলে তার স্ত্রী অনেক আগে মারা গিয়েছে, এর জন্য তারা 3 জনে এখন এখানে থাকেন। এই জন্যই ইদ্রাক ভাইকে এখানে খবর দেওয়া হয়েছে, যেহেতু তার ছেলের বউ দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হয়েছে, যাতে আগের মতো কোনো দুর্ঘটনা না হয়, বা ইদ্রাক ভাই যেন এবার শয়তানের হাত থেকে নতুন শিশুটাকে রক্ষা করতে পারে। তো পুরো ঘটনা শোনার পর ইদ্রাক ভাই বুঝতে পারেন আসলে এখানে তো কেউ পজেস না, সুতরাং কারো শরীরে জিন হাজির করা সম্ভব হবে না। আর হাজির করতে না পারলে কিভাবে কি হয়েছে সেটাও জানা যাবে না। তবে এটুকু বোঝা গেছে যে সেই সাপটা আসলে সাপ ছিল না, সাপের রূপধারী কোনো জিন ছিল, যাকে জমির সাহেব সাপ ভেবে মেরে ফেলেছিল। আর তার গোত্রে জিনেরা এখন তার বদলা নিচ্ছে বা শাস্তি দিচ্ছে। তবুও ইদ্রাক ভাই জমিরুদ্দিনকে বললেন, জানের মালিক তো আল্লাহ, আর রক্ষাকারের মালিকও আল্লাহ। যদি আমি সঠিক উসিলা হয়ে থাকি তবে আপনাদের শিশু হয়তো রক্ষা পেতে পারে, সবই আল্লাহর মর্জি। তবে যেদিন বা যখন প্রসব বেদনা উঠবে তখনই ইদ্রাক ভাইকে যেন খবর দেওয়া হয়, এবং তিনি বলেছেন যে তখন তিনি সাধ্যমতো চেষ্টা করে দেখবেন সেই খারাপ যে জিনগুলো আছে সেগুলোকে আটকানোর জন্য। তো এই কথা বলে ইদ্রাক ভাই সেদিনের মতো সেখান থেকে বিদায় নিয়ে চলে আসেন। আসার পথে মাদ্রাসায় তিনি মাওলানার সাথে যোগাযোগ করেন। বললেন যে ইদ্রাক ভাইয়ের 4 জন ছাত্র লাগবে আজান দেওয়ার জন্য, তবে সাহসী এবং প্রাপ্ত বয়স্ক হতে হবে। তিনি আশ্বাস দিলেন যে তখন সেই
মাওলানা আশ্বাস দিলেন যে যখন দরকার তাকে ফোন দিলে তার সাথে যোগাযোগ করলে তিনি পাঠিয়ে দেবেন। এরপর সপ্তাহখানেক কেটে যায়। একদিন সন্ধ্যার পর জমিনউদ্দিনের ছেলে ফোন দিয়ে বলে তার স্ত্রী নাকি প্রসব বেদনা শুরু হয়েছে। ইদ্রাক ভাই তাকে বললেন ঠিক আছে, আমি রওনা দিচ্ছি। তো মাদ্রাসায় ফোন দিয়ে বলে যে মাওলানা সাহেবকে ছাত্র রেডি রাখার জন্য এবং খালের পার আছে সেখানে পাঠিয়ে দিতে বলে। ইদ্রিক ভাই সেখানে গিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকেন। তারপর সেই 4 জন ছাত্র আসে, ইদ্রাক ভাই তাদের নিয়ে দ্রুত রওনা হলেন সেই ধানের পাশের জমি যেটা ছিল সেখান দিয়ে লোকাল উদ্দেশ্যে রওনা হয়। তো বেশ কিছুক্ষণ পরে ওনারা জমিনউদ্দিনের বাড়ি পৌঁছালেন এবং গিয়ে দেখে জমিনউদ্দিন এবং তার ছেলে উঠানে তার জন্য আগের মতো এরকম অপেক্ষা করছিল। ইদ্রাক ভাই গিয়ে 4 জন ছাত্রকে ঘরের 4 কোণায় বাইরে দাঁড় করিয়ে দিলেন আর বলে দিলেন ইঙ্গিত পাওয়া মাত্র তারা যেন একসাথে আজান দেওয়া শুরু করেন। আর ইদ্রাক ভাই এসে বসে রইলেন মেইন দরজার সামনে একটা খাটে, অপেক্ষা করতে লাগলেন। আজকের রাতটাও কিন্তু ভালো ছিল না, যেটা ইদ্রাক ভাই বলেন। প্রচুর বাতাস বইছে, যে কোনো সময় বৃষ্টিও আসতে পারে। বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো ঘর থেকে। ঠিক সেই সময় ডান দিকে বাঁশঝাড়ের পেছন থেকে টুং টাং করে একটা শব্দ ভেসে এলো ইদ্রাক ভাইয়ের কানে। একবার, মাত্র একবার, যার কারণে সেটা অন্য কেউ লক্ষ্য করতে পারেনি। ইদ্রাক ভাই বুঝতে পারলেন ওরা আশেপাশেই অবস্থান করছে। সাথে সাথে ছাত্রদের ইঙ্গিত দেওয়া শুরু করলেন আজান দেওয়ার জন্য। ছাত্ররা আজান দেওয়া শুরু করেন আর সেই সাথে এবার 4 দিক থেকে মন্দিরা টুংটাং আওয়াজ শুরু হয়ে যায়। একটা নয়, দুইটা নয়, অনেকগুলো আওয়াজ। শব্দে কান ঝাড়াপালা হওয়ার মতো অবস্থা। ইদ্রাক ভাই লক্ষ্য করলেন আর দেখলেন বাউলদের মতো কমলা রঙের গামছা পরা বেশ কতগুলো অবয়ব ওনাদের 4 পাশ ঘিরে রেখেছে আর তারাই মন্দিরা বাজাচ্ছিল। তাদের প্রত্যেকের নাক মুখ ছেঁড়া আর কাটা অবস্থায় ছিল। এটা বিশেষ করে ইদ্রাক ভাই শুধু দেখতে পাচ্ছিলেন। এমন সময় ঘরের পেছন দিকে দৌড়ানোর শব্দ তিনি শুনতে পান আর দ্রুত ঘুরে তিনি ঘরের পিছন দিকে যান। তখন একজন ছাত্র বনের দিকে ইশারা করে বলে ওই যে নিয়ে যাচ্ছে, ওই যে নিয়ে যাচ্ছে। ইদ্রাক ভাই সেদিকে তাকিয়ে দেখেন কমলা রঙের গামছা পরা একটা অবয়ব বগলে একটা সাদা কাপড়ে পুটলি দিয়ে বনের ভিতর দৌড়ে যাচ্ছে। সেই ছাত্র শুধু বুঝতে পারছিল কিছু একটা যাচ্ছে এখান দিয়ে, কিন্তু সে সম্পূর্ণভাবে কিছু দেখতে পারছিল না ইদ্রাক ভাইয়ের মতো। তখন ইদ্রাক ভাইও সেই অবয়বটার পিছনে দৌড়ানো শুরু করেন। ঝোপঝাড় পেরিয়ে ছুটতে থাকেন তিনি। তখন ওনার একটাই টার্গেট যে বাচ্চাটাকে যেভাবেই হোক বাঁচাতে হবে ওদের হাত থেকে। একসময় দেখেন সে অবয়বটা ওনার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেছে। ইদ্রাক ভাই কিছু না বুঝে সামনের দিকে যেতে থাকেন। একটু সামনে এগিয়ে যাওয়ার পর একটা বড় গাছের নিচে দেখেন সে অবয়বটা বাচ্চাটাকে এক হাত দিয়ে 2 পা ধরে ঝুলিয়ে নাড়াচাড়া করছে আর বাচ্চাটা কান্না করছে। ইদ্রাক ভাইকে দেখা মাত্র সে অবয়বটা বিদঘুটে একটা হাসি দিল আর মুহূর্তের মধ্যে অন্য হাত দিয়ে বাচ্চাটার মাথা ছিঁড়ে ওনার দিকে ছুঁড়ে মারল। সেটা এসে ইদ্রাক ভাইয়ের বুকে এসে পড়ল। ইদ্রাক ভাই তখন বুকে ব্যথা পেয়ে তিনি মাটিতে পড়ে যান। তারপর তিনি লক্ষ্য করলে দেখলেন এটা আসলে বাচ্চার মাথা না, এটা একটা পাথর ছিল। মানে পুরোটাই ছিল ইদ্রাক ভাইকে ফাঁসানোর জন্য পাতা ফাঁদ। ইদ্রাক ভাই উঠতে যাবেন, ঠিক তখনই 4 থেকে অনেকগুলো গামছা পরা অবয়ব ওনার উপর ঝাঁপিয়ে পড়ে। তারা সবাই মিলে ইদ্রাক ভাইকে মাটির সাথে সজোরে চেপে ধরে। এতই চাপ ছিল যে ইদ্রাক ভাই মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণও করতে পারছিলেন না। আর অনেক যন্ত্রণা হচ্ছিল ওনার। মনে হচ্ছিল তার জানটা হয়তো এখনই কেড়ে নেবে তারা। আর সেই মুহূর্তে গাছগাছালি ভেদ করে তীক্ষ্ণ কিছু একটা দ্রুত গতিতে আসতে শুরু করে। সাঁ করে ইদ্রাক ভাইয়ের উপর দিয়ে এসে সেই অবয়বগুলোকে ভেদ করে চলে যায় এক আলোর ঝলকানি দিয়ে। নিমেষেই ইদ্রাক ভাইয়ের শরীরের উপর যা ছিল তা হালকা হয়ে যায়। ইদ্রাক ভাই ভাবতে থাকেন যেটা গেল কোথায়। তিনি আর সামনে কোনো অবয়ব দেখতে পান না। তিনি আস্তে আস্তে উঠে বসেন আর যেদিকে আলো ঝলকানি গিয়ে থেমেছে সেদিকে ফিরে তাকায় আর দেখতে পান দাইয়ান দাঁড়িয়ে আছে তরবারি ধরে। অন্য পাশ থেকে আরো কিছু দৌড়ানোর শব্দ শুনতে পেলেন তিনি, যাদের প্রতিটা পদক্ষেপে মাটিটা হালকাভাবে যেন কেঁপে উঠছিল। ইদ্রাক ভাই দাইয়ানের উদ্দেশ্যে বলে ওঠেন
আসতে কি বেশি দেরি হয়ে গেল না? ইদ্রাক ভাইয়ের কথা শুনে সে মুচকি একটা হাসি দিল। এরপর যেদিক থেকে দৌড়ে আসা শব্দ আসছিল সেদিকে 2 কদম এগিয়ে গেল। কোমরে রাখা তরবারিটা হাত দিয়ে জোর গলায় বলে উঠল, কোন জালিম নিজের মস্তক মানে তিনি তখন চিৎকার করে বলছিল যে কোন জালিম নিজের মস্তক বিসর্জন দিতে চায়, সাহস থাকলে সামনে আসতে পারো। ইদ্রাক ভাই তরবারির ধার তিনি তার তরবারির ধার কামতে সেটা তিনি জানতেন। তিনি তখন চোখটা বন্ধ করে ফেলেন ভয়। তখন কেন জানি তার মনে একটা ভয় লাগছিল যে নিশ্চয়ই দায়ান কিছু একটা করে বসবে। তিনি চোখটা বন্ধ করে ফেলেন এবং দায়ানের সেই বজ্রকণ্ঠের আওয়াজ শুনে বনের ভিতরে কেন জানি মনে হচ্ছিল কয়েক সেকেন্ড সবকিছু স্তব্ধ হয়ে যায়। এরপর শুরু হয়ে যায় আবার দৌড়ানোর শব্দ। তিনি তখন চোখ খুলছিলেন না, তবে এবার তার সামনের দিকে নয়, পেছনের দিকে উল্টা দিক থেকে আওয়াজ আসছিল। তখন ইদ্রাক ভাই চোখ খুলেন। দায়ান তখন পিছন থেকে ধাওয়া শুরু করে কাদেরকে যেন। ইদ্রাক ভাই দেখার অনেক চেষ্টা করছিলেন, কিন্তু তখন তার চোখে সবকিছু অস্পষ্ট লাগছিল। তিনি বসেছিলেন, তখন আস্তে আস্তে উঠে দাঁড়ান। তারপর দায়ান বলে, আর ফিরে আসবে না, তারা আর ফিরেই আসবে না। ইদ্রাক ভাই বুঝে যান যে দায়ান এখানে যতটুকু যে কাজটা করেছিলেন সেকেন্ডের মধ্যে করেছিলেন, যা ইদ্রাক ভাই বুঝুটার আগে শেষ হয়ে গিয়েছিল। যতক্ষণ না পর্যন্ত দায়ান নিঃশেষ না করে ইদ্রাক ভাইয়ের সামনে, তখন মানে ইদ্রাক ভাইয়ের সামনে মোট কথা দায়ান কোনো কিছু যখন শেষ করতে আসে তখন সে সম্পূর্ণ নিঃশেষ না করে ইদ্রাক ভাইয়ের সামনে আসে না, এবং সেটাই সে তখন করেছিল। কিন্তু ইদ্রাক ভাই যেটা বলেন, যেটা হয়েছিল মানে কয়েক সেকেন্ডের মধ্যে, যেটা তিনি বুঝতেও পারেননি। তিনি তখন বুঝে যান যে অনেক পরিবর্তন হয়ে গেছে। এই দায়ান এখন আগের থেকেও বেশ ভয়ানক, কারণ 6 মাস আগে ঘটে গিয়েছিল তেমন একটি ঘটনা। যাকে বলেন শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে, এখন যে ঘটনাটা শেয়ার করেছেন তিনি, সেটা তো এখানেই শেষ। বাচ্চাটাকে হয়তো তিনি পেয়ে গিয়েছিলেন এবং সে পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছিল। হয়তো সে পরিবারের সাথে আর কখনো কিছু ঘটেনি, কিন্তু যেটা ইদ্রাক বলেন যে 6 মাস আগে কি ঘটেছিল সেটা তিনি লেখা শুরু করেছেন এবং বলেছেন খুব শীঘ্রই শ্রোতা বন্ধুরা শুনতে পাবে। এবং ভৌতিকতা টিমকে তিনি সালাম জানিয়েছেন, সকল শ্রোতাদের সালাম জানিয়েছেন এবং বলেছেন দোয়া করবেন, তিনি এর থেকেও বেশ বড় বড় ভয়ানক ঘটনা শেয়ার করবেন। এবং তিনি এটাও বলেন এখানে অনেক কিছু লেখা ছিল শেষের অংশে এই ঘটনায়, তিনি কিছু কিছু জিনিস লিখতে পারেননি, কারণ সেই বিষয়গুলো যদি তিনি লিখতেন একে তো আপনারা ভয় পেতেন এবং তার কিছু নির্দেশনা আছে হয়তো বা, জন্য তিনি আসলে লেখার সাহস পাননি। তবে বলেছেন ঘটনাটা উপভোগ করবার জন্য এবং কেমন লেগেছে জানানোর জন্য। যখন চাঁদের আলোটা আমার বাঁ পাশের জানালা দিয়ে ওর মুখে এসে পড়ল, আমি দেখলাম ওর কোনো চোখ নেই, দুটো ফাঁকা কোটর বেয়ে একদম তাজা তাজা লাল রক্ত গড়িয়ে পড়ছে। সে আমার দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দিল, আর ঠিক তখনই আমার মনে হলো আমার পায়ের আঙ্গুল থেকে শুরু করে পুরো শরীরটা যেন অবশ হয়ে বরফ হয়ে যাচ্ছে। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না, কারণ ওর কুচকুচে কালো লম্বা হাতটা ততক্ষণে আমার শ্বাস নালীটা শক্ত করে চেপে ধরেছে এবং ওর মুখ থেকে বের হওয়া পচা আলাসের গন্ধ আমার পুরো চেতনাকে গ্রাস করে নিচ্ছিল। এই ঘটনা ঘটেছিল 2023 সালের ফেব্রুয়ারি মাসে নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের একটা সরকারি রেস্ট হাউসের 3 নম্বর কেবিনে। আমার নাম তানভীর। আমি আর আমার অফিস কলিগ ইশতিয়াক ভাই একটা প্রজেক্টের কাজে নিঝুম দ্বীপে গিয়েছিলাম। দ্বীপের এক কোণে কেওড়া বনের গা ঘেঁষে তৈরি হয়েছে ওই রেস্ট হাউসটা। ওটা বেশ পুরনো ছিল। আমাদের রিসিভ করার সময় ওখানকার স্থানীয় কেয়ারটেকার মজিদ মিয়া বেশ নিম্ন স্বরে বলছিল, স্যার, রাইতে যদি জানালার বাইরে কেউ ডাক দেয় ভুলেও সাড়া দিয়েন না।
আর ঘরের পেছনের কোয়ার্টার বা কুয়া, সেদিকে নজর রাখবেন না। আমরা জাস্ট তখন কাজের চাপে ওগুলো শুনে মাথা থেকে ঝেড়ে ফেলেছিলাম। ঘটনার রাতে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। রাত তখন আনুমানিক 3টা বেজে গেছে। হঠাৎ একটা বিকট শব্দে আমার ঘরের কাঠের দরজাটা খুলে যায়। ঝড়ের বাতাসে ঘরের ভেতরে থাকা সব কাগজ উড়ে যেতে থাকে। আমি আর ইশতিয়াক ভাই ধরফর করে উঠে দরজাটা টেনে লক করে দিলাম, কিন্তু লক করা ঠিক পরের মুহূর্তে টের পেলাম ঘরের ভেতরের বাতাসটা কেমন যেন ভারী আর স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আমি যখন আমার নিজের খাটে ফিরে আসছিলাম, তখন হঠাৎ লক্ষ্য করলাম রুমের কোণে ড্রেসিং টেবিলের আয়নার সামনে একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। প্রথমে মনে করেছিলাম ইশতিয়াক ভাই, কিন্তু তাকিয়ে দেখি ইশতিয়াক ভাই তার নিজস্ব খাটে শুয়ে শুয়ে ভয়ে কাঁপছে। আমি টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু নতুন ব্যাটারি থাকা সত্ত্বেও টর্চটা জ্বলল না। ঠিক তখনই সে ছায়ামূর্তিটি ধীর পায়ে আয়নার সামনে থেকে সরে ইশতিয়াকের খাটের দিকে এগোতে লাগলো। তার হাঁটার কোনো শব্দ ছিল না, যেন সে শূন্য ভেসে ভেসে হাসছিল এবং শূন্যতে ভেসে সে হাঁটছিল। ইশতিয়াকের খাটের পাশে গিয়ে অবয়বটি মাথা নিচু হলো এবং ইশতিয়াকের কানের কাছে মুখ দিয়ে একদম হিসিয়ে একটা নারী কণ্ঠে বলতে লাগলো, তুই আমার জায়গায় শুয়েছিস, তুই আমার জায়গায় শুয়েছিস। ইশতিয়াক ভাই ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। এরপর সে সত্তাটি হঠাৎ মাথাটা 180 ডিগ্রি ঘুরিয়ে সরাসরি আমার দিকে তাকালো। চাঁদের আলোয় তার সেই চোখহীন রক্তাক্ত কোটর আর বিভৎস হাসি দেখে আমার কলিজা প্রায় শুকিয়ে গেল। সেই মুহূর্তের মধ্যেই আমি আমার খাটের ওপরে এসে হাজির হলো। তার বরফ শীতল হাত যখন আমার গলায় চেপে বসলো, আমি নিশ্চিত মৃত্যু অনুভব করছিলাম। ঠিক ওই চরম মুহূর্তে ফজরের আজানের আওয়াজ ভেসে এলো দূরের এক মসজিদ থেকে। আজানের প্রথম শব্দটা কানে আসতেই সেই অবয়বটা একটা কান ফাটানো চিৎকার দিয়ে ঘরের জানালা ভেঙে পিছনের কেওড়া বনের অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে আমাদের দুজনকেই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ইশতিয়াক ভাই সেই যে ট্রমাটাইজ হয়েছিল, আজও স্বাভাবিক কথা বলতে পারে না। ও এখনো রাতের বেলা একা ঘরে থাকলে দেয়ালে নিজের মাথা নিজেই ঠুকতে থাকে আর বলে সে এখনো বনের ভেতর থেকে আমাকে ডাকছে। নিঝুম দ্বীপের সেই বিভীষিকাময় রাতের পর ইশতিয়াক ভাইকে ওর পরিবার পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করেছিল। ও পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। কিন্তু আমাদের গল্পটা এখানেই শেষ হয়নি। 2023 সালের সেপ্টেম্বর মাসের এক রাতে আমি ঢাকাতে আমার ধানমন্ডির ফ্ল্যাটে ঘুমাচ্ছিলাম। রাত তখন আনুমানিক 3টা। হঠাৎ আমার ফোনের রিংটং বেজে উঠল। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি ইশতিয়াকের নাম্বার থেকে কল আসছে। বুকটা ধক করে কেঁপে উঠল, কারণ আমি জানতাম ইশতিয়াক ভাই তখনও কোনো ফোন ব্যবহার করতে দেওয়া হতো না। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে শুধু ভারী বাতাসের শা শা শব্দ আর একটা চেনা স্যাঁতস্যাঁতে ভেজা গলার আওয়াজ ভেসে এলো, তানভীর, ও মজিদ মিয়ার কুয়া নেমে গেছে, এবার তোর পালা। এরপর লাইনটা কেটে গেল। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। ঠিক 5 মিনিট পর ইশতিয়াকের বড় ভাই আমাকে ফোন করে কান্নাকাটি করতে করতে বললেন, তানভীর, ইশতিয়াক আর নেই। রাত তখন 3টার দিকে।
ও হসপিটালের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছিল। কিছুক্ষণ আগে ওর লাশ পাওয়া গেছে হসপিটালের পেছনের একটা পরিত্যক্ত পানির ট্যাঙ্কের ভেতরে। আমি আর ঘরে টিকতে পারলাম না। আমার মনে হচ্ছিল নিঝুম দ্বীপের শেষ হত্যাটি ঢাকা পর্যন্ত আমাদের পিছু নিয়েছে। কোনো কিছু না ভেবে আমি পরদিনই আবারও হাতিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমার মনে হয়েছিল কেয়ারটেকার মজিদ মিয়াই পারে এই রহস্যের সমাধান করতে। যখন আমি সেই রেস্ট হাউসে পৌঁছালাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামেছে। চারপাশ পুরো জনমানবিহীন। রেস্ট হাউসের দরজাটা খোলাই ছিল। আমি ভেতরে ঢুকে মজিদ মিয়াকে ডাকতে লাগলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। খুঁজতে খুঁজতে আমি রেস্ট হাউসের পিছনে সেই পুরনো জঙ্গল ঘেরা কুয়াটার কাছে গেলাম। কুয়াটার কাছে যেতেই আমার নাকে সেই পরিচিত পচা লাশের গন্ধটা তীব্রভাবে ধাক্কা দিল। কুয়ার পাড়ে মজিদ মিয়ার ব্যবহৃত গামছা আর একটা টর্চ লাইট পড়েছিল। আমি কুয়ার ভেতরে টর্চের আলো ফেলতেই আমার চিৎকার আটকে গেল। কুয়ার ভেতরে কোনো জল ছিল না, ছিল শুধুমাত্র শুকনো কাদা। আর সে কাদার ওপর মজিদ মিয়ার নিথর শরীরটা পড়ে আছে। ওর চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মজিদ মিয়ার লাশের ঠিক পাশেই ইশতিয়াক দাঁড়িয়েছিল। হ্যাঁ, যে ইশতিয়াক গতকাল রাতেই পাবনায় মৃত্যু পাওয়া গেছে। সে হুবহু একই রকম দেখতে একটা অবয়ব নিয়ে ওই গভীর কুয়ার ভেতর দাঁড়িয়ে ওপরের দিকে অর্থাৎ আমার দিকে তাকিয়ে পৈশাচিক হাসছিল। আর তার হাত দুটো ছিল অস্বাভাবিক লম্বা, আর নখগুলো দিয়ে সে মজিদ মিয়ার চামড়া খুবলে তুলছিল। হঠাৎ সেই অবয়বটি কুয়ার দেয়াল বেয়ে মাকড়সার মতো দ্রুত গতিতে উপরের দিকে আমার দিকে উঠতে শুরু করলো। আমি টর্চটা ফেলে দিয়ে উল্টো ঘুরে যান প্রাণ দিয়ে দৌড়ে রেস্ট হাউস থেকে বের হয়ে এলাম। আমার পিছনে তখন কেওড়া বন জুড়ে একটা নারী কণ্ঠের বিকট হাসির শব্দ বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। আমি কোনো মতে মেন রোডে এসে একটা ট্রলারের চরে দ্বীপ ত্যাগ করি। পুলিশ পরে মজিদ মিয়ার লাশ উদ্ধার করেছিল, কিন্তু কুয়ার ভেতর অন্য কারো অস্তিত্ব পায়নি। আজকে প্রায় 3 থেকে 4 বছর পার হয়ে গেছে। আমি ঢাকা ছেড়ে এখন অন্য এক শহরে থাকি, কিন্তু প্রতি রাতে যখন বাইরে বৃষ্টি নামে আমি স্পষ্ট শুনতে পাই আমার ফ্ল্যাটের বারান্দার জানালার কাছে কেউ একজন তার লম্বা নখ দিয়ে অনবরত আঁচড় কাটছে আর ফিস ফিস করে বলছে, তুই এখনো আমার জায়গায় আছিস। সেদিন রাত ঠিক 2:43। ঘরের ভিতরের তাপমাত্রা হুট করে মাইনাসে নেমে যাওয়ার মতো ঠান্ডা হয়ে গেল। আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছে। আমি খাটের ওপর জড়সড় হয়ে বসে আছি, আর ঠিক আমার চোখের সামনে ঘরের সিলিং ফ্যান থেকে উল্টো হয়ে ঝুলে গেছে একটা কুচকুচো কালো হাড় গিলে অবয়ব। তার মুখটা মানুষের মতো না, চামড়াগুলো পচে খসে পড়েছে। সবচেয়ে ভয়ানক ছিল তার চোখ দুটো। সেখানে কোনো মনি নেই, শুধু দুটন্ত জ্বলন্ত কয়লার মতো গর্ত। সে আস্তে আস্তে তার লম্বা নখওয়ালা হাতটা আমার গলার দিকে বাড়িয়ে দিচ্ছিল, আর তার মুখ থেকে অনবরত চুইয়ে পড়ছিল আলকাতরার মতো কালো রক্ত। আমি চিৎকার করতে পারছিলাম, কিন্তু আমার কণ্ঠনালী কে যেন শক্ত করে চেপে ধরেছিল। আমার স্পষ্ট মনে আছে সেই পচা মাংসের গন্ধে আর তার ফিসফিসানি আওয়াজটা, যে সে বলেছিল, তুই এখান থেকে জ্যান্ত ফিরতে পারবি না। এই ঘটনা আজ থেকে প্রায় 3 বছর আগের, অর্থাৎ 2023 সালের নভেম্বর মাসের। আমার নাম তানভীর রহমান। আমি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। একটা
কনস্ট্রাকশনের কোম্পানির প্রজেক্টের কাজে আমাকে নোয়াখালীর চাটখিল থানার অন্তর্গত নাহারপুর গ্রামের একটা প্রত্যন্ত গ্রামে যেতে হয়েছিল। সেখানে একটা পুরনো জমিদার বাড়ির জমি অধিগ্রহণ করে নতুন পাওয়ার প্ল্যান্ট তৈরি করার কথা ছিল। আমি আর আমার সাথে আমার অফিসের অ্যাসিস্ট্যান্ট সজল, আমরা দুজন মিলে চাটখিলে পৌঁছালাম। কোম্পানি আমাদের থাকার জন্য সেই জমিদার বাড়ির ঠিক পাশেই একটা পুরনো ব্রিটিশ আমলের ডাক বাংলো ঠিক করে দিয়েছিল। স্থানীয় লোকজন আমাদের বারবার বারণ করেছিল ওখানে থাকতে। গ্রামের এক মুরব্বী লতিফ মিয়া আমাদের স্পষ্ট বলেছিলেন, বাবা, ওই বাংলাটা ভালো না। ৭১ যুদ্ধের সময় ওখানে অনেক গণহত্যা হয়েছিল, আর তারপর থেকে ওইখান থেকে কেউ রাত কাটায় না। যারা গেছে কেউ সুস্থ ফিরতে পারে নাই। কিন্তু আমরা নাসুরবান্দা শহরের শিক্ষিত ছেলে এসব কথায় কোনো কান দেয়নি। ভেবেছিলাম গ্রামের মানুষের কুসংস্কার, কিন্তু সেটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। সে বাংলাটা ছিল বিশাল বড়, চারপাশটা ঘন আম বাগান আর বাঁশঝাড়ে ঘেরা। দিনের বেলাতেও সেখানে কেমন যেন একটা থমথমে অন্ধকার ভাব থাকতো। প্রথম দিন জার্নির ক্লান্তির কারণে আমরা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাত তখন আনুমানিক 1টা বেজে গেছে। হুট করেই আমার ঘুমটা ভেঙে গেল। কেমন যেন একটা অদ্ভুত শব্দ পাচ্ছিলাম। মনে হচ্ছিল ঘরের বাইরে বারান্দায় কেউ ভারী কিছু নিয়ে হিঁচড়ে নিয়ে যাচ্ছে খস খস করে। আমি তখন সজলকে ডাক দিলাম, সজল, শুনছিস? দেখ তো রে, বাইরে শব্দ কিসের? সজলও ধর্মর করে জেগে উঠল। আমরা টর্চ লাইটটা নিয়ে সাবধানে দরজা খুলে বারান্দায় আসলাম, কিন্তু বাইরে কেউ নেই। পুরো এলাকা একদম নিস্তব্ধ, শুধু কুয়াশায় ঢাকা চারপাশ। আমরা ভাবলাম হয়তো কোনো বন্য জানোয়ার হবে, কিন্তু যখনই আমরা ঘরের দিকে ফিরতে যাব তখনই সজল চিৎকার দিয়ে আমার হাত চেপে ধরল। সে আঙ্গুল দিয়ে বারান্দার কাঠের দিকে, মেঝের দিকে ইশারা করলো। সেখানে টর্চের আলো ফেলতেই আমার বুক কেঁপে উঠল। দেখলাম মেঝের উপর তাজা লাল রক্তের দাগ, যেন একটা রক্তাক্ত লাশ এখান থেকে কেউ মাত্রই টেনে নিয়ে গেছে ঘরের ভেতরের দিকে। ঠিক যে ঘরে আমরা ঘুমাচ্ছিলাম সেই ঘরের দরজার নিচ দিয়ে দাগটা ভেতরে চলে গেছে। কিন্তু আমরা যখন ঘরের ভেতরে ঢুকলাম, ভেতরে কিচ্ছু নেই, মেঝে একদম পরিষ্কার। দ্বিতীয় দিন থেকে পরিস্থিতি আরো ভয়ানক হতে শুরু করলো। দিনের বেলাতেও আমরা অনুভব করলাম কেউ একজন আমাদের ওপর নজর রাখছে। ঘরের আয়নায় তাকালে মনে হতো পিছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে তাকালে সেখানে ফাঁকা। সেই রাতে আসল নরক নেমে এলো আমাদের জীবনে। রাত তখন 2টা। সজল বাথরুমে গিয়েছিল এবং বাথরুমটা ছিল ঘরের এক কোণে, পুরোনো আমাদের খড়খড়ে দেওয়া জানালার পাশে। সজল ভেতরে যাওয়ার ঠিক 2 মিনিট পর বাথরুম থেকে একটা বিকট আর্তনাদ শুনতে পেলাম। এমন চিৎকার আমি আমার জীবনে কখনো শুনিনি, যেন কেউ তাকে জীবন্ত পুড়িয়ে মারছে। আমি দৌড়ে গিয়ে বাথরুমের দরজা ধাক্কা দিতে লাগলাম। সজল, সজল, কি হয়েছে? দরজা খোলো। কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ নেই, শুধু একটা গোঙানির শব্দ আর নখ দিয়ে দরজা আচরণের আওয়াজ। ক্যাচ ক্যাচ করে কাঠ কাটা শব্দ হচ্ছিল। আমি লাথি দিয়ে দরজাটা ভাঙলাম এবং ভেতরে যা দেখলাম তা মনে করলে আজও আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। সজল বাথরুমের কমোডের পাশে পড়ে আছে, তার চোখ দুটো উল্টো হয়ে গেছে, মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে, আর বাথরুমে সেই খড়খড়ে জানালার ওপাশে একটা বিভৎস মুখ চ্যাপ্টা হয়ে জানালার কাছে লেগে গেছে। মুখটার নাক বলতে কিছু নেই, শুধু দুটো গর্ত। সে সজলের দিকে তাকিয়ে হি হি করে হাসছিল। সেই হাসি মানুষের মতো না, যেন কোনো পশুর তীব্র চিৎকার।
আমি কোনো মতে সজলকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে আসলাম। তখন সজলের শরীর তীব্র জ্বরে পড়ছে। সে শুধু বিড়বিড় করে বলছে, ওরা আমাদের ছাড়বে না তানভীর ভাই, ওরা আসলে রক্ত চাই। তখন বাইরে ঝড় বৃষ্টিও শুরু হয়েছে। ঝড়ের শব্দকে ছাপিয়ে বাংলার চারপাশে শত শত মানুষের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল হাজার হাজার মানুষ একসাথে মাটির নিচ থেকে আর্তনাদ করছে। হুট করে ঘরের সব আলো তপ করে নিভে গেল। ল্যাপটপের চার্জার, ফোনের নেটওয়ার্ক সব এক নিমেষেই ডেড হয়ে গেল। আমি পকেট থেকে দেশলাই বের করে একটা মোমবাতি জ্বালালাম। মোমবাতির মৃত আলোয় আমি যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে জোগাড় হলো। ঘরের চারদিকে দেয়াল বেয়ে উপর থেকে নিচ পর্যন্ত কালো রক্ত চুইয়ে পড়ছে, আর সেই দেয়ালে রক্ত দিয়ে লেখা হচ্ছে একটা নাম, আর সেটাই হলো তানভীর তথা আমার নাম। ঠিক তখনই আমার ঘাড়ের পেছনে কেউ একজন ফু দিল। বরফ শীতল একটা বাতাস। আমি ভয়ে জমে গেলাম। পেছনে ঘোরার সাহস পাচ্ছিলাম না, কিন্তু একটা অদৃশ্য শক্তি যেন জোর করে আমার মাথাটা ঘুরিয়ে দিল সিলিং এর দিকে। সিলিং থেকে এসে হাড় গিলে পচা গলা অবয়বটা উল্টো হয়ে ঝুলে আছে আমার ঠিক নাকের ডগায় চলে গেল। তার চোখে সেই জ্বলন্ত কয়লার মতো দৃষ্টি আমার আত্মার ভেতর পর্যন্ত কাঁপিয়ে তুলল। সে তার দীর্ঘ পচা দুর্গন্ধ হাতটা বাড়িয়ে আমার গলাটা চেপে ধরল। আমি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমার। আমি চোখের কোণ দিয়ে দেখলাম খাটে শোয়া সজলের শরীরটা শূন্যে ভেসে উঠছে, আর কে যেন অদৃশ্য হাত দিয়ে তার বুকটা খামচে ধরছে। আমি বুঝতে পারলাম আমাদের মৃত্যু অবধারিত। আমি শেষবারের মতো আমার চেনা সব আয়াত মনে মনে পড়তে লাগলাম। আমার চোখ দুটো বুঝে আসছিল, চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছিল। পরদিন সকালে নাহারপুর গ্রামের মানুষজন যখন আমাদের খোঁজে বাংলাতে আসে, তারা আমাদের দুজনকে ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় পায়। সজলের বুকে গভীরে লুকিয়ে আঁচড়ের দাগ ছিল, যা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। আর আমার গলায় ছিল কালচে কালারের বেগুনি রঙের হাতের ছাপ। আমাদের সাথে চাটখিল্লি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে। সজল সেই ট্রমা থেকে আজও বের হতে পারেনি। সে এখনো মানসিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। মাঝে মাঝে মাঝ রাতে উঠে চিৎকার করে বলে, ওই যে ওরা আসছে। আমিও আমার চাকরিটা ছেড়ে দিয়েছি, আজ 3 বছর হয়ে গেছে। কিন্তু এখনো রাত যখন 2:43 বাজে, আমার ঘরের তাপমাত্রা মাঝে মাঝে হুট করে থেমে কমে যায়। আমি জানি চাটখিলের সেই অভিশপ্ত বাংলোর সেই সত্তাটি আমাকে পুরোপুরি ছেড়ে দেয়নি। সে এখনো আমার পিছু ছাড়েনি। আজকের মতো এতটুকু ছিল ভাইয়া। আশা করছি আপনাদের গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যার সঙ্গে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে অথবা আমাদের মেইলে পাঠিয়ে দেবেন। পরবর্তী হবে আপনার ঘটনায় ভয়ঙ্কর ঘটনা। আজকে রাখছি এখানেই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের বাছাইকৃত ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম বাছাইকৃত ঘটনা আমাদের এই ভূত ইমেইল 2.0 ভিতরে পাবলিশ করি। আপনারা যারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের ঘটনাগুলো শুনছেন, ঘটনাগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তীতে আপনারা কেমন ঘটনা চান, অনেকেই অনেক ধরনের ঘটনা কমেন্ট করেন, যে শ্মশান ঘাটের ঘটনা অথবা অ্যাম্বুলেন্সের ঘটনা অথবা কোনো হাসপাতালের ঘটনা। যদি আপনাদের কাছে স্পেসিফিক্যালি কোনো ঘটনা আসলে প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টকে প্রাধান্য দিয়ে আপনাদের সামনে আপনাদের পছন্দনীয় ঘটনাগুলো এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।